মা, তাড়াতাড়ি নাস্তা রেডি করো, আজ অফিসে তাড়াতাড়ি যেতে হবে। এই হলো নীল, খুবই ভদ্র ও সুদর্শন, কিন্তু একটু একগুঁয়ে। সে লেখাপড়া শেষ করে ঢাকা শহরের সবচেয়ে বড় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে কর্মরত আছে। আজ তার অফিসে অনেক জরুরি একটি মিটিং আছে, যার জন্য তাকে আজ খুব তাড়াতাড়ি অফিসে যেতে হবে। ছেলের ডাক শুনে নীলের মা রাবিয়া বেগম ডাইনিং টেবিলে তাড়াতাড়ি নাস্তা রেডি করে দিলেন। নাস্তা রেডি করে তিনি নীলকে ডাক দিলেন। কিরে, রেডি হয়েছিস? নাস্তা রেডি করে রেখেছি, তাড়াতাড়ি নিচে আয়। নীল রেডি হয়ে নিচে নেমে আসলো। বাবা মা সহ একসাথে নাস্তা টেবিলে নাস্তা খেয়ে নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক জাফর চৌধুরীর একমাত্র মেয়ে তিশা চৌধুরী এই কোম্পানির সিএ। আজ মিটিংয়ে জাফর চৌধুরীর জায়গায় তিশা চৌধুরী উপস্থিত থাকবে। তিশা চৌধুরী প্রচণ্ড জেদি। সে অফিসে পা রাখা মাত্রই পোস্ট অফিস নীরব হয়ে যায়। তিশাও আজ খুব তাড়াতাড়ি অফিসে চলে আসে। সে এসে নীলকে খোঁজ করে, কারণ আজ মিটিংয়ের সমস্ত দায়িত্ব নীলের ওপর ছিল। তিশা অফিসের দারোয়ানকে বলল, নীলকে আমার কেবিনে আসতে বলুন, এক্ষুনি। ম্যাডাম, নীল স্যার তো এখনো এসে পৌঁছয়নি। কি? মিটিং শুরু হতে আর মাত্র ৮ ঘন্টা বাকি আছে, আর ও এখনো আসেনি? আচ্ছা, আপনি যান। মজিদ মিয়া চলে যাওয়ার পর তিশা টেবিলে বসে ফাইলগুলো চেক করছে, আর মনে মনে নীলের ওপর প্রচণ্ড রেগে আছে। ফাইলগুলো চেক করতে করতে তিশা নিজে নিজে বলে, কেন যে আমার বাবা সমস্ত জিনিসের দায়িত্ব নীলের উপর দেয় আমি বুঝি না। এরকম একটা কেয়ারলেস ছেলেকে কিভাবে বাবার এত পছন্দ? তিশা যখন নিজের সাথে নিজে ফিসফিস করছে, ঠিক তখনই তার কেবিনের দরজায় একটি টোকা পড়ল। তিশা ফাইল থেকে চোখ মেলে দরজার দিকে তাকাতে দেখল নীল দাঁড়িয়ে আছে। অ্যাশ কালারের একটি শার্ট এবং কালো প্যান্ট পরে নীল আজ অফিসে এসেছে। এই পোশাকে নীলকে দেখতে খুব হ্যান্ডসাম লাগছে। দরজায় দাঁড়িয়ে নীল বলল, ম্যাম, আসবো? তোমার এখন আসার সময় হলো? মিটিংয়ের সময় হয়ে গিয়েছে। ম্যাম, রাস্তার খুব জ্যাম। আমি তাড়াতাড়ি বের হয়েছিলাম বাসা থেকে, কিন্তু জ্যামের কারণে একটু লেট হয়ে গিয়েছে। তবে মিটিং শুরু হওয়ার আগেই অফিসে এসে পৌঁছেছি। এই নিন, ফাইলগুলো একটু চেক করে মিটিং রুমে আসুন। নীল তার হাতে থাকা ফাইলগুলো যত্ন করে তিশার সামনে রাখলো। তিশা ফাইলের দিকে এক পলক তাকিয়ে আবার নীলের দিকে চোখ তুলে চাইল। তার চোখে মুখে এখনো বিরক্তির ছাপ। সে ফাইলটা টেনে নিয়ে উল্টাতে উল্টাতে বলল, জ্যামের অজুহাত দিয়ে তুমি নিজের অযোগ্যতা ঢাকতে পারো না নীল। এই কোম্পানিতে প্রতিটা সেকেন্ডের দাম আছে, আর তুমি বলছো মিটিং এর আগে এসেছো। এই ফাইলগুলো দেখার জন্য কি আমার হাতে পুরো একদিন সময় আছে? ম্যাম, আমি দুঃখিত, তবে ফাইলের সব কাজ আমি নিখুঁতভাবেই শেষ করেছি। আশা করি আপনার দেখতে বেশি সময় লাগবে না। আমি মিটিং রুমের সব আয়োজন দেখতে যাচ্ছি। নীল আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। তিশার উত্তরের অপেক্ষা না করে সে কেবিন থেকে বেরিয়ে গেল। তিশা ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে ফাইলের পাতায় চোখ বুলালো। মনে মনে নীলকে যতই অপছন্দ করুক না কেন, ফাইলের কাজ দেখে তিশা মনে মনে একটু অবাকই হলো। প্রতিটি হিসাব, প্রতিটি প্রেজেন্টেশন স্লাইডের নোট এত নিখুঁত যে খুঁত ধরার মতো কোনো সুযোগই নেই। তিশা বিড়বিড় করে বলল, ছেলেটা আসলেই কাজে পাকা, কিন্তু ওর ওই অহংকার আর একগুঁয়ে স্বভাবটাই আমার সহ্য হয় না। নিজেকে কি ভাবো তুমি নীল? মিটিং রুম। চৌধুরী গ্রুপের বড় বড় ক্লায়েন্টরা এসে ইতিমধ্যে বসে আছেন। জাফর চৌধুরী অসুস্থ থাকায় আজ প্রধান আসনে বসেছে তিশা। তার ঠিক পাশেই প্রজেক্টরের রিমোট হাতে দাঁড়িয়ে আছে নীল। মিটিং শুরু হতে নীল অত্যন্ত চমৎকারভাবে পুরো প্রজেক্টের প্ল্যান সবার সামনে তুলে ধরল। তার কথা বলার ধরন, আত্মবিশ্বাস আর বুদ্ধিমত্তা দেখে ক্লায়েন্টরা বেশ মুগ্ধ হলেন। মিটিং শেষ হতে প্রধান ক্লায়েন্ট জনাব রহমান দাঁড়িয়ে নীলের হাত মিলিয়ে বললেন, চমৎকার! জাফর সাহেব ঠিকই বলেছিলেন, নীল এই কোম্পানির একটা রত্ন। তিসামা, তোমার বাবার চয়েস আসলেই অসাধারণ। ধন্যবাদ আঙ্কেল, আপনাদের ভালো লেগেছে এটাই বড় কথা। ক্লায়েন্টরা বিদায় নেওয়ার পর মিটিং রুমে শুধু নীল আর তিশা রয়ে গেল। নীল ল্যাপটপ গুছাতে গুছাতে বলল, ম্যাম, আজকে ডিলটা ফাইনাল। আশা করি আমার কাজ নিয়ে আপনার আর কোনো অভিযোগ নেই। কাজ ভালো হয়েছে তার মানে এই নয় যে তুমি পারফেক্ট। আর শোনো, বাবা তোমাকে পছন্দ করে বলে নিজেকে বেশি বড় কিছু ভেবো না। নীল ফাইলগুলো নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তিশা তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। মনে মনে এক অদ্ভুত রাগ আর জেদ কাজ করছে তার। সে সোজা ফোন বের করে তার বাবাকে কল দিল। হ্যাঁ মা, বল, মিটিং কেমন হলো?
নীল সব ঠিকঠাক সামলাচ্ছে তো? বাবা, তুমি সবসময় নীলের এত প্রশংসা কেন করো? আজকেও ক্লায়েন্টরা ওর প্রশংসায় পঞ্চমুখ। তুমি কি জানো ও আজ অফিসে লেট করে এসেছে? একদম দায়িত্বজ্ঞানহীন একটা ছেলে। মারে, জ্যামের শহর ঢাকা, একটু আধটু দেরি হতেই পারে, কিন্তু নীল ছেলে হিসেবে কেমন সেটা আমি খুব ভালো করেই জানি। তুই ওর ওপর অনর্থক রাগ করছিস। আমি অনর্থক রাগ করছি? নিজের মেয়ের থেকে ওই ছেলেটা তোমার কাছে অনেক দামি হয়ে গেল, তাই না বাবা? না রে না, তুই যা ভাবছিস তা নয়। আর শোনো, আজ রাতে কিন্তু নীল আর ওর পরিবার আমাদের বাসায় ডিনারে আসছে। তুই একটু তাড়াতাড়ি বাসায় ফিরিস, আমার নিজের বাবার সাথে কথা হয়ে গিয়েছে। কি, ওরা আমাদের বাসায় আসছে? কিন্তু কেন বাবা? আমি আগে থেকেই জানতাম নীল আজকের এই এত বড় প্রজেক্ট একাই সামলাতে পারবে। এই জন্য ওর বাবা মাকে আমাদের বাসায় একটু ইনভাইট করলাম। তুই এলে সব জানতে পারবি। রাখি তাহলে। ফোনটা কেটে যেতেই তিশার মেজাজ আরও বিগড়ে গেল। একটা প্রজেক্টের মিটিং ভালোভাবে করতে পেরেছি বলেই বাবা ওর পুরো পরিবারকে আমাদের বাসায় ইনভাইট করে দিল। সে মনে মনে ভাবলো, এই ছেলেটা এখন আমার বাড়িতেও ঢুকছে। বাবা ওকে এত মাথায় তুলছে কেন? আজ রাতে তোমাকে আমি ছাড়বো না নীল। মিটিং রুম থেকে তিশা তার কেবিনে গিয়ে বসে ল্যাপটপ খুলে বিভিন্ন ধরনের প্রজেক্টগুলো চেক করছে, কিন্তু তার মাথায় বারবার একটাই আসছে, নীল এবং তার পরিবার আজ তাদের বাসায় আসবে। কিন্তু নীল তো তিশাকে এই সম্পর্কে কোনো কিছুই বলল না। সারাদিন অফিসে তিশা আর একবারের জন্য নীলের সাথে কথা বলল না। অফিস শেষ করে সে তার নিজের গাড়ি দিয়ে বাসায় চলে যায়। অন্যদিকে নীলও একটি রিকশা নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাসায় পৌঁছে নীল দেখলো তার বাবা মা রেডি হয়ে বসে আছেন। নীল হঠাৎ বাবা মাকে রেডি হতে দেখে বলল, কি হলো, তোমরা কোথায় যাচ্ছ? কেন, তোর স্যার জাফর চৌধুরীর বাসায়? মানে কে বললো তোমাদের যেতে? স্বয়ং জাফর চৌধুরী বলেছেন তুই ওনার কোম্পানির এত বড় বড় প্রজেক্ট হ্যান্ডেল করিস। সেই উপলক্ষে আজ ওনাদের বাসায় আমাদের জন্য ডিনার পার্টির আয়োজন করেছেন। আর তোকে সহ একসাথে যেতে বলেছেন? বাবার মুখে জাফর চৌধুরী বাড়িতে ডিনারের কথা শুনে নীলের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে ভালো করে জানে অফিসের ম্যাডাম তিশা চৌধুরী তাকে কতটা অপছন্দ করেন। আজ সকালে ম্যাডামের জন্য সামান্য দেরি হওয়াতে তিশা যেভাবে তাকে কথা শুনিয়েছে, তারপর তার বাড়িতে যাওয়াটা কতটা যুক্তিযুক্ত হবে নীল বুঝতে পারছে না। তার উপর তিশা যদি জানতে পারে নীল তার পরিবার সহ তাদের বাড়িতে যাচ্ছে, তবে অফিসে তার ক্ষোভ আরও দ্বিগুণ হবে। নীল তার বাবাকে বোঝানোর চেষ্টা করলো, বাবা, আজ ওনাদের বাসায় যাওয়াটা কি খুব জরুরি? মানে বলছিলাম, অফিসের কাজ তো অফিসেই শেষ, এর জন্য ওনাদের বাসায় ডিনারে যাওয়াটা কেমন যেন দেখায় না? তুই কি বলছিস নীল? জাফর সাহেব নিজে আমাকে ফোন করে অত্যন্ত বিনয়ের সাথে আমন্ত্রণ জানিয়েছে। তিনি শুধু তোর বস নন, এই শহরের একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি। ওনার মতো মানুষ যখন এত বড় একটা আয়োজন করেছেন, তখন সেখানে না যাওয়াটা সবচেয়ে চরম অভদ্রতা। হ্যাঁ রে নীল, তোর বাবা ঠিকই বলেছে। আর তুই নাকি আজ মস্ত বড় একটা প্রজেক্ট সফলভাবে শেষ করেছিস। জাফর সাহেব তো ফোনে তোর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। মা হিসেবে আমার যে বুকটা গর্বে ভরে যাচ্ছে। তুই আর অজুহাত দিস না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, আমরা তো রেডি আছি। নীল আর কথা বাড়ালো না। বাবা মায়ের খুশির সামনে নিজের দ্বিধা দ্বন্দ্বকে বিসর্জন দিল। সে তার রুমে গিয়ে দ্রুত ফ্রেশ হয়ে নিল। আলমারি খুলে একটা হালকা নীল রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা বেছে নিল। পাঞ্জাবিটা পরার পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখল। আজ সারাদিনের ক্লান্তি যেন এই পোশাকের সতেজতায় কেটে গেছে। চুলগুলো একটু সেট করে নিয়ে সে রুম থেকে বেরিয়ে এলো। তাকে দেখে রাবেয়া বেগম মুচকি হাসলেন। মাশাল্লাহ, আমার ছেলেকে আজ খবরের কাগজের রাজপুত্রের মতো লাগছে। চল এবার বের হওয়া যাক। জাফর সাহেব গাড়ি পাঠাতে চেয়েছিলেন, কিন্তু তোর বাবাই বারণ করেছে। হ্যাঁ, নিজেদের একটা মার্জিত ভাব থাকা দরকার। আমরা একটা ট্যাক্সি বুক করে নিয়েছি, ওটা নিচে অপেক্ষা করছে। চল সবাই। গুলশানের এক অভিজাত এলাকায় বিশাল চৌধুরী ভিলা। বাড়ির সদর দরজা থেকে শুরু করে ভেতরের বাগান সবকিছুই রাজকীয়তার ছোঁয়া বহন করছে। গাড়ি থেকে নেমে নীল, আশরাফ সাহেব এবং রাবেয়া বেগম বাড়ির ভেতরে প্রবেশ করলেন। ড্রয়িং রুমে পা রাখতেই জাফর চৌধুরী সোফা থেকে উঠে দাঁড়িয়ে অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা জানালেন। ওনার মুখে এক চিলতে অমায়িক হাসি। আসুন আশরাফ ভাই, আসুন ভাবি, আপনাদের আসার অপেক্ষায় ছিলাম। নীল, কেমন আছো বাবা? আজকের মিটিংয়ের সাফল্যের জন্য তোমাকে আবারও অভিনন্দন।
ধন্যবাদ স্যার। আপনি অসুস্থ শরীর নিয়েও আমার কাজের খোঁজ রেখেছেন, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আর আপনার দোয়ায় আমি ভালো আছি। আরে এখানে আমি তোমার বস নই, এখন আমরা এক ঘরোয়া আড্ডায় বসেছি, আমাকে আঙ্কেল বলবে। বসুন আপনারা। সবাই সোফায় বসার পর গৃহকর্মী জুস এবং স্ন্যাক্স পরিবেশন করলো। জাফর চৌধুরী আর আশরাফ শেখ পুরনো দিনের নানা গল্পে মেতে উঠলেন। রাবেয়া বেগমও জাফর চৌধুরীর সাথে ঘরের নানা বিষয়ে কথা বলছিলেন, কিন্তু নীলের চোখ দুটি বারবার যেন কাউকে খুঁজছিল, না কোনো প্রেমের টানে নয়, বরং এক অজানা আতঙ্কে সে ভাবছিল। তিশা চৌধুরী এখনো ড্রয়িং রুমে আসেনি কেন? সে কি বাড়িতে নেই নাকি ইচ্ছে করে উপরে বসে আছে? ঠিক তখনই সিঁড়ি দিয়ে নেমে আসতে দেখা গেল তিশা চৌধুরীকে। তার পরনে একটি গাঢ় লাল রঙের জর্জেট শাড়ি, কানে ছোট টপ আর চুলগুলো আলতো করে খোপা করা। শাড়িতে তিশাকে অত্যন্ত রূপবতী এবং একই সাথে বেশ গাম্ভীর্যপূর্ণ দেখাচ্ছিল। সিঁড়ি দিয়ে নামতে নামতে তিশার চোখ সরাসরি গিয়ে পড়ল নীলের ওপর। হালকা নীল পাঞ্জাবিতে নীলকে দেখে তিশা মনে মনে একটু থমকে গেল। সে স্বীকার করতে বাধ্য হলো যে ছেলেটাকে আজ সাধারণের চেয়েও অনেক বেশি আকর্ষণীয় লাগছে। তবে পরক্ষণে তার মনে সকালের রাগটা চারা দিয়ে উঠল। এই যে আমার মা চলে এসেছে। তিশা এইদিকে এসো, এদের সাথে পরিচয় করিয়ে দিই। ইনি হলেন আশরাফ সাহেব, আর ইনি ওনার স্ত্রী রাবেয়া ভাবি। আর নীলকে তো তুমি চেনোই। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম আন্টি। নীলের দিকে তাকিয়ে গলার স্বর কিছুটা শক্ত করলো। সবার সামনে সম্মান রক্ষার্থে বাধ্য হয়ে নীলকে বলল। হ্যাঁ বাবা, নীলকে তো আমি খুব ভালো করেই চিনি। আমাদের অফিসের সবচেয়ে ব্যস্ত এবং সময়নিষ্ঠ কর্মকর্তা। তিশার কথার ভেতরেই উপহাসটুকু নীল খুব ভালোভাবেই বুঝতে পারল। সকালের জ্যামের কারণে দেরির কথাটাই তিশা পরোক্ষভাবে তাকে মনে করিয়ে দিল। নীল মৃদু হাসলো, কোনো উত্তর দিল না। তবে রাবেয়া বেগম তিশাকে দেখে বেশ মুগ্ধ হলেন। তিশার দিকে তাকিয়ে রাবেয়া বেগম মিষ্টি হাসি দিয়ে বললেন। ওয়ালাইকুম আসসালাম মা। মাশাল্লাহ, আপনার মেয়ে তো দেখতে একদম পরীর মতো জাফর ভাই। যেমন রূপ তেমনই রাজকীয় চলন। রূপ দিয়ে কি হবে ভাবি, মেজাজটা তো সবসময় চলে থাকে। সারাদিন শুধু অফিস আর বিজনেস বোঝে, ঘরের কোনো কাজেই মন নেই ওর। তিশা, তুমি নীলের পাশে বসো। তোমরা এই জেনারেশনের মানুষ, তোমরা তোমাদের মতো করে একটু গল্প করো। বাবার কথায় তিশা বাধ্য হয়ে নীলের পাশে এক কোক সোফাটিতে বসলো। তিশার শরীর থেকে আসা হালকা পারফিউমের সুবাস নীলের নাকে এসে লাগলো। নীল কিছুটা অস্বস্তি বোধ করছিল। তিশা নীলের দিকে আর চোখে তাকিয়ে ফিসফিসিয়ে বলল। প্রজেক্ট একটা পাস করে এই সোজা বসের ড্রয়িং রুম পর্যন্ত চলে এসেছো দেখছি। মতলবটা কি তোমার নীল? বাবাকে এইভাবে ইমপ্রেস করার পেছনে কারণটা কি? ম্যাম, এখানে আমি কোনো মতলব নিয়ে আসিনি। জাফর আঙ্কেল আমার বাবাকে আমন্ত্রণ জানিয়েছেন বলেই আমরা এসেছি। আপনার যদি মনে হয় আমি কোনো অনধিকার চর্চা করছি তবে আমি দুঃখিত। এই ম্যাম ম্যাম করা বন্ধ করো, এটা অফিস নয়। আর তোমার এই অতিরিক্ত ভদ্রতার নাটক আমার সামনে একদম করবে না। আমি খুব ভালো করেই জানি পুরুষ মানুষেরা কতটা সুযোগ সন্ধানী হতে পারে। নীলের আত্মসম্মানে আঘাত লাগলো। সে তিশার দিকে তাকাতে যাবে, ঠিক তখনই জাফর চৌধুরী সবাইকে ডাইনিং টেবিলের দিকে আসার জন্য আহ্বান জানালেন। চলুন আশরাফ ভাই, ডাইনিং টেবিলে যাওয়া যাক। আজ সব স্পেশাল রান্না হয়েছে। নীল, এসো বাবা। ডাইনিং টেবিলটি নানা পদের খাবারে সাজানো ছিল। বিরিয়ানি, রোস্ট, গলদা চিংড়ি থেকে শুরু করে নানান পদের ডেজার্ট। সবাই যার যার আসনে বসলেন। জাফর চৌধুরী নিজেই তদারকি করে আশরাফ সাহেব ও রাবেয়া বেগমকে খাবার তুলে দিচ্ছিলেন। তিশা নীলের ঠিক উল্টো দিকে চেয়ারে বসলো। খাবার খেতে খেতে জাফর চৌধুরী হঠাৎ একটি গম্ভীর কিন্তু খুশির বিষয়ে কথা তুললেন, যা শুনে নীল তিশা দুজনেই হাত থমকে গেল। আশরাফ ভাই, আজ আপনাদের এখানে ডিনারের টাকার পেছনে আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে। নীল এবং তিশা দুজনেই এখন প্রাপ্তবয়স্ক এবং নিজেদের পায়ে দাঁড়িয়েছে। আমি চাচ্ছিলাম আমাদের এই পারিবারিক সম্পর্কটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে। হ্যাঁ জাফর সাহেব, আপনি ফোনে আমাকে একটু আভাস দিয়েছিলেন। আমিও আপনার প্রস্তাব নিয়ে ভেবেছি। আমার তো নীলকে নিয়ে আপত্তি নেই। ও আপনার মেয়েকে সুখী রাখতে পারবে বলেই আমার বিশ্বাস। নীল এক লোকমা ভাত মুখে দিতে গিয়ে কাশতে শুরু করলো। সে দ্রুত পানি গ্লাসটা নিয়ে এক ঢোক পানি খেলো। ওদিকে তিশার চোখ দুটো প্রায় কপালে উঠে গেল। সে চামচটা প্লেটের উপরে জোরে নামিয়ে রেখে বলল। বাবা, তোমরা এসব কি বলছো? কিসের সম্পর্কের কথা বলছো? তিশা, শান্ত হও।
আমি আর আশরাফ ভাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে নীলের বিয়ে দেব। নীল অন্তত সৎ, যোগ্য এবং ভদ্র ছেলে। ওর মতো ছেলেই পারবে আমার এই বিশাল সাম্রাজ্য এবং আমার মেয়েকে আগলে রাখতে। অসম্ভব। বাবা, তুমি পাগল হয়ে গেছো? আমি এই সামান্য একটা চাকরিজীবী, কেয়ারলেস আর একগুঁয়ে ছেলেকে বিয়ে করব? ও আমার অফিসের একজন সাধারণ কর্মচারী মাত্র। ওর কোনো স্ট্যাটাস আছে আমার সাথে মেলানোর মতো? তিশার ক্যারেক্টারলেস শব্দটি শুনে এবার আর শান্ত থাকতে পারল না। সেও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং তার অপমানে পাল্টা জবাব দেওয়ার জন্য সে তিশাকে বলল, ম্যাম, নিজের মুখ সামলে কথা বলুন। আপনি অফিসের বস হতে পারেন, কিন্তু কারো চরিত্র নিয়ে কথা বলার অধিকার আপনাকে কেউ দেয়নি। আর স্ট্যাটাসের কথা বলছেন, সততা আর সম্মান আমাদের স্ট্যাটাস, যা টাকা দিয়ে কেনা যায় না। নীল, শান্ত হও। গুরুজনদের সামনে এভাবে কথা বলে না। তিশা বাবার দিকে তাকিয়ে রাগে কাঁপতে থাকে। রাগান্বিত চোখ করে তিশা আঙ্গুল দিয়ে নীলকে ইশারা করে তার বাবাকে বলল, দেখেছো বাবা, ওর অহংকার দেখেছো? এই ছেলের সাথে তুমি আমার বিয়ে দিতে চাও? আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমি এই বিয়ে কোনোদিনই করব না। ও আমার চেয়ে বয়সেও ছোট হতে পারে, আর ও আমার জুনিয়র। ঈশা, ব্যাস, অনেক হয়েছে। তোমার এই অহংকার আর জেদ আমি আর সহ্য করব না। নীল, তোমার চেয়ে বয়সে ছোট বা বড় হোক, আমার সিদ্ধান্ত তোমার মানতেই হবে। আর ও কর্মক্ষেত্রে কতটা যোগ্য তা আজ পুরো বোর্ড মেম্বার দেখেছে। আমি এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আগামী সপ্তাহেই তোমাদের বিয়ে। জাফর চৌধুরীর এই চূড়ান্ত সিদ্ধান্তে পুরো ডাইনিং রুমে এক পিনপতন নীরবতা নেমে এলো। তিশার এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে রাগে পা দাপাতে দাপাতে উপরে নিজের রুমে চলে গেল এবং দরজাটা জোরে বন্ধ করে দিল। নীল স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে যেন পুরো পৃথিবীটা দুলতে লাগলো। সে মনে মনে বলতে শুরু করে, যে মেয়েটিকে আমি অফিসে ম্যাডাম বলে ডাকি, যে আমাকে প্রতি মুহূর্তে অপমান করার সুযোগ খুঁজে, সেই মেয়েটি হতে যাচ্ছে আমার হবু বউ, তাও আবার সিনিয়র এক অহংকারী নারী। নীলের মনে হলো তার শান্ত জীবনে এক প্রলয়ঙ্কারী ঝড় আসতে চলেছে। আশরাফ সাহেব ও রাবেয়া বেগম চরম অস্বস্তিতে পড়ে গেলেন। নীল কাঠের মতো দাঁড়িয়ে রইল, তার কান দুটো তখনও ঝাঝা করছে। তিশা সবার সামনে তাকে ক্যারেক্টারলেস বলেছে। এই অপমানটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। জাফর চৌধুরী অত্যন্ত লজ্জিত মুখে আশরাফ সাহেবের হাত চেপে ধরলেন এবং বললেন, আশরাফ ভাই, আমি সত্যিই লজ্জিত। তিশার মা ছোটবেলায় মারা যাওয়ার পর থেকে আমি ওকে অতিরিক্ত আদরে মাথায় তুলেছি। ওর অহংকার আর জেদ আজ বড্ড বেশি বেড়ে গেছে। কিন্তু আমি জানি নীল একমাত্র ছেলে যে ওর এই জেদ ভাঙতে পারবে এবং ওকে সঠিক পথে ফিরিয়ে আনবে। আপনারা দয়া করে ওর কথায় কিছু মনে করবেন না। না জাফর সাহেব, আমরা কিছু মনে করিনি। মেয়েটা একটু চঞ্চল আর অভিমানী, তা বুঝতে পারছি। তবে বিষয়টা তো জোর করে হয় না। নীল যদি রাজি না থাকে। নীল তার বাবার কথার মাঝখান দিয়ে শান্ত এবং দৃঢ় গলায় জাফর চৌধুরীকে বলল, বাবা, আমি এই বিয়ে করব না। জাফর আঙ্কেল, আমি আপনার অত্যন্ত কৃতজ্ঞ যে আপনি আমাকে এত বড় সম্মান দিয়েছেন, কিন্তু যেখানে পারস্পরিক সম্মানটুকুই নেই সেখানে বিয়ে টিকে থাকতে পারে না। আমি ওনার অফিসের কর্মচারী, ওখানেই ঠিক আছি। নীলের কথা শুনে জাফর চৌধুরী সোফা থেকে উঠে নীলের সামনে এসে দাঁড়ালেন। ওনার চোখ দুটো ছলছল করে উঠল। তিনি নীলের দুহাত জড়িয়ে ধরলেন। খুব করুণ দৃষ্টিতে তাকিয়ে নীলকে বলেন, নীল বাবা, আমার শরীরটা দিন দিন ভেঙে পড়ছে। যে কোনো সময় আমার বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমার এই বিশাল ব্যবসার চেয়েও আমার কাছে আমার মেয়ের ভবিষ্যৎ অনেক বড়। তিশা বাইরে থেকে যতই কঠোর হোক না কেন, ভেতর থেকে ও খুব একাকী। আমি শুধু তোমার হাতে আমার মেয়েকে সঁপে দিয়ে শান্তিতে মরতে চাই বাবা। তুমি কি তোমার এই অসুস্থ আঙ্কেলের শেষ অনুরোধটা রাখবে না? জাফর চৌধুরীর চোখের পানি আর আকুলতা দেখে নীলের কঠিন মনটা গলে গেল। সে নিজের আত্মসম্মানের চেয়ে একজন বাবার অসহায়ত্বকে বড় করে দেখল। নীল তার বাবার দিকে তাকালো। আশরাফ সাহেবের চোখে ইশারায় নীলকে সম্মতি দিতে বললেন। নীল একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করলো এবং জাফর চৌধুরীর দিকে তাকিয়ে বাধ্য হয়ে এসে বলল, ঠিক আছে আঙ্কেল, আপনি যা চান তাই হবে।
ওদিকে নিজের রুমে গিয়ে তিশা পুরো ঘর তছনছ করে ফেলেছিল। বিছানার চাদর বালিশ সব ফ্লোরে ছুঁড়ে মারল। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তার বাবা এই সামনে একটা ছেলের সাথে তার বিয়ে ঠিক করে ফেলেছে। তিশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখে বলল, নীল, তুমি ভেবেছো বাবার মন জয় করে এই চৌধুরী সাম্রাজ্যের জামাই হয়ে রাজত্ব করবে? তিশা চৌধুরীকে এত সহজে কবজা করা যায় না। তুমি যদি আমার জীবনে আসো তবে তোমার জীবনকে আমি জাহান্নাম বানিয়ে ছাড়বো। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। জাফর চৌধুরী ঘরে প্রবেশ করলেন। ওনার মুখটা বেশ গম্ভীর। তিশা বাবার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে রইল। জাফর চৌধুরী এগিয়ে গিয়ে মেয়েকে গম্ভীর গলায় বললেন, তিশা, আগামী শুক্রবার তোমাদের আকদ। নীল এই বিয়েতে রাজি হয়েছে। আমি আশা করব তুমি আর কোনো নাটক করবে না। বাবার কথা শুনে তিশা বাবার দিকে ফিরে উপহাসের দৃষ্টিতে তাকালো। সে উপহাসের হাসি দিয়ে বাবাকে বলল, ও তো রাজি হবেই বাবা। এত বড় কোম্পানির মালিকের মেয়ে, এত সম্পত্তি, কোনো লোভী ছেলে এই সুযোগ হাতছাড়া করে? মুখ সামলে কথা বল তিশা। নীল এইরকম ছেলে না। তুমি কোম্পানিতে জয়েন করেছো আজ 2 মাস, আর নীল এই কোম্পানিতে চাকরি করছে প্রায় 1 বছর। তোমার আগে থেকেই আমি নিজেকে চিনি। ঠিক আছে, মানলাম। তবে শোনো বাবা, বিয়ে আমি করব, কারণ আমি তোমার কথার উপর কথা বলতে পারছি না। কিন্তু আমার একটা শর্ত আছে। এই শর্ত যদি নীল মানতে পারে তবেই আমি কাজী সাহেবের সামনে সই করব। কি শর্ত? বিয়ের পর নীল আমাদের এই বাড়িতেই থাকবে। ও হবে এই বাড়ির ঘর জামাই। ও নিজের বাবা মায়ের বাড়ি ছেড়ে আমার বাড়িতে এসে আমার কথা মতো চলবে। ও যদি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে ঘর জামাই থাকতে রাজি হয় তবেই এই বিয়ে হবে, নইলে নয়। তিশা ভেবেছিল এই শর্ত শুনলে নীলের মতো একগুঁয়ে আর আত্মসম্মান বোধ সম্পূর্ণ ছেলে নিশ্চিতভাবে বিয়ে ভেঙে দেবে, কারণ কোনো বাঙালি ছেলে সহজে ঘর জামাই থাকতে চায় না। জাফর চৌধুরী তিশার এই শর্ত শুনে বেশ চিন্তিত হয়ে পড়লেন। পরের দিন সকালবেলা জাফর চৌধুরী অফিসে যান। তিনি গিয়েই মজিদ মিয়াকে ডেকে নীলকে ওনার কেবিনে ডেকে পাঠান। মজিদ মিয়া গিয়ে নীলকে বলার সাথে সাথে নীল এসে জাফর চৌধুরীর কেবিনে হাজির। নীলকে দেখে তিনি তিশার শর্তের কথা খুলে বললেন, নীল বাবা, আমি সত্যি খুব দুঃখিত। তিশা এ করেই তোমাকে আটকানোর জন্য এই ঘর জামাই থাকার শর্তটা দিয়েছে। তুমি যদি এই শর্তে রাজি না হও, আমি তোমাকে জোর করব না। নীল কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। তিশার চালটা সে খুব ভালোভাবে বুঝতে পেরেছে। তিশা তাকে সবার সামনে ছোট করতে চায়, তার পুরুষত্বে আঘাত করতে চায়। নীল মনে মনে একটা জেদ অনুভব করলো। সে বলল, ম্যাডাম, আপনি ভেবেছেন আমি ভয় পেয়ে পিছিয়ে যাব? আপনার এই অহংকার আমি এই বাড়িতে থেকেই চূর্ণ করব। নীল জাফর চৌধুরীর দিকে তাকিয়ে মৃদু হাসলো। কিছুক্ষণ পর নীল জাফর চৌধুরীর হাত ধরে বলল, আঙ্কেল, আপনার মেয়ে ভেবেছে এই শর্ত দিলে আমি পালিয়ে যাব, কিন্তু আমি পালাবো না। আমি ওনার শর্ত মেনে নিলাম। বিয়ের পর আমি এই চৌধুরী ভিলাতেই থাকব। তবে আমারও একটি কথা আছে। কি কথা নীল? আমি এখানে জাফর চৌধুরীর জামাতা হিসেবে নয়, বরং আপনার ছেলের মতো থাকব। আর অফিসের কাজ যেমন করছি তেমনই করব। আমি জানতাম নীল, তুমি আমাকে নিরাশ করবে না। তুমিই পারবে তিশাকে বদলাতে। জাফর চৌধুরীর সাথে কথা শেষ করে নীল যখন তার ডেস্কে যাচ্ছিল তখন তিশার সাথে তার মুখোমুখি দেখা হয়। তিশা নীলকে দেখে উপহাসমূলক হাসি দিয়ে চলে যায়, আর নীল তিশার চলে যাওয়ার দিকে তাকে এক রহস্যময় হাসি দিয়ে বলল, তোমার এই উপহাস করা হাসিটা আমি গর্বের হাসিতে তৈরি করব। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। কোনো রাজকীয় আয়োজন ছাড়াই ঘরোয়াভাবে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন করা হলো চৌধুরী ভিলাতেই। জাফর চৌধুরীর অসুস্থতার কারণে অনুষ্ঠান বড় করা হয়নি। নীলাজ সাদা রঙের একটি শেরওয়ানি পরেছে। তাকে দেখতে কোনো রাজপুত্রের চেয়ে কম লাগছে না, তবে তার চোখে মুখে কোনো বিয়ের আনন্দ নেই। আছে এক অদ্ভুত যুদ্ধের প্রস্তুতি। অন্যদিকে তিশা পরেছে একটি ভারী লাল কারচুপি কাজ করা শাড়ি। গহনা আর মেকআপে তাকে অপরূপা দেখালো। তার চোখ দুটো ছিল জ্বলন্ত আগুনের মতো। নীলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তার মা বললেন, একটি বড় পরীক্ষার মধ্যে তুই পড়েছিস। দোয়া করি সততা নিষ্ঠা দিয়ে তুই তিশামার মন জয় করতে পারিস। কিছুক্ষণ পর কাজী সাহেব বিয়ে পড়ানোর জন্য কাজী সাহেব এসে নীলের দিকে কাবিননামার খাতা এগিয়ে দিলেন এবং কবুল বলতে বলে। নীল শান্ত গলায় 3 বার কবুল বলে সই করে দিল। এবার কাজী সাহেব তিশার দিকে খাতা এগিয়ে দিলেন। তিশা এক মুহূর্তে নীলের দিকে তাকালো। নীলের চোখে তখন কোনো ভয় বা দ্বিধা নেই, বরং এক শান্ত আত্মবিশ্বাস। তিশা দাঁতে দাঁত চেপে খাতায় সই করে দিল এবং 3 বার কবুল বলল। কাজী সাহেব খুশি হয়ে বললেন,
আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পূর্ণ হলো। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হতে হতে রাত প্রায় 11টা বেজে গেল। নীলের বাবা মা নীলকে জড়িয়ে ধরে কেঁদে ফেল। আশরাফ সাহেব নীলের কানে কানে বলেন, বাবা নীল, তুই একটা বড় রাজপ্রাসাদে রয়ে যাচ্ছিস ঠিকই, কিন্তু মনে রাখিস আত্মসম্মান যেন কখনো কৃপণ না হয়। ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিবি। তুমি চিন্তা করো না বাবা, তোমার ছেলে কখনো মাথা নোয়াতে শেখেনি। তোমরা সাবধানে বাড়ি যাও। তিশার বিশাল এবং সুসজ্জিত ঘরটি আজ সুগন্ধি ফুল দিয়ে সাজানো হয়েছে। তিশা খাটের উপর শাড়ি পরে বসে আছে, তবে ওনার বসার ভঙ্গিতে কোনো লজ্জাবতী কোণের ভাব নেই, বরং তিনি গম্ভীর হয়ে ল্যাপটপে কিছু দেখছিলেন। ঠিক তখনই নীল রুমে প্রবেশ করলো এবং দরজাটা লক করে দিল। শিরোনির ওপরের বোতামগুলো আলগা করতে করতে নীল খাটের দিকে এগিয়ে এলো। নীলকে ঘরে ঢুকতে দেখে তিশা ল্যাপটপটা বন্ধ করে খাটের উপর এক সাইডে রাখলো। তার চোখে মুখে উপহাসের এক চিলতে হাসি। ওয়েলকাম টু চৌধুরী ভিলা মিস্টার নীল। শেষ পর্যন্ত তুমি আমার শর্ত মেনে এই বাড়ির ঘর জামাই হয়ে চলেই এলে। স্ট্যাটাসের বড় বড় লেকচার দিচ্ছিলে ডাইনিং টেবিলে, আর এখন টাকার লোভে নিজের বাবা মাকে ছেড়ে আমার বিছানায় এসে হাজির হলে। নীল শেরওয়ানির এবং হাতের ঘড়িটি খুলে সোফার এক সাইডে রাখলো। তারপর তিশার খাটের কাছে গিয়ে অত্যন্ত শান্ত গলায় তিশাকে বলল, ম্যাম, আপনাকে একটা কথা মনে করিয়ে দেই। এটা অফিস নয় যে আপনি বসের মতো অর্ডার দেবেন। আর ঘর জামাই হওয়ার শর্তটা আপনার ছিল, আমার নয়। আমি এখানে আমার বাবার বয়সী একজন মানুষের অনুরোধ রাখতে এসেছি, আপনার টাকার লোভে নয়। নীলের মুখে এই আত্মবিশ্বাসী কথা শুনে তিশার প্রচন্ড পরিমাণে রাগ হয়। সে খাট থেকে নেমে নীলের দিকে এক পা এগিয়ে এসে আঙ্গুল উঁচিয়ে বলল, মুখ সামলে কথা বলো নীল। ভুলে যেও না তুমি এখনো আমার অফিসের জুনিয়র কর্মচারী, আর এই বাড়িতে তুমি আমার দয়ায় আছো। তিশা এভাবে আঙ্গুল উঁচিয়ে কথা বলতে দেখে নীল খুব হাসলো। সে হাসতে হাসতে তিশার ওচানো আঙ্গুলটি আলতো করে ধরে নামিয়ে দিয়ে তিশার চোখের দিকে তাকিয়ে কিছুটা গম্ভীর গলায় বলল, ভুল করছেন ম্যাম। অফিসে আমি আপনার জুনিয়র হতে পারি, কিন্তু এই ঘরের ভেতরে আপনি আমার বিবাহিতা স্ত্রী। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আর এই বাড়িতে আমি আপনার বাবার ছায়ায় আছি, আপনার দয়ায় নয়। আজকের একটা বাসর রাত, তাই ঝগড়া না করে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ুন। বউ হিসেবে আপনাকে একটু বেশি সম্মান দিচ্ছি, সেটা ধরে রাখার চেষ্টা করুন। নীলের এত কাছের উপস্থিতি এবং তার গলার গম্ভীর আওয়াজ শুনে তিশা কেমন যেন কেঁপে উঠল। সে থতমত খেয়ে দুপা পিছিয়ে গেল। নীল একটা বালিশার চাদর নিয়ে সোফার দিকে এগিয়ে গেল এবং সোফায় আরাম করে শুয়ে পড়ল। তিশা অবাক হয়ে নীলের দিকে তাকিয়ে রইল। সে ভেবেছিল নীলকে সে আজ রাতেই এক হাতে দেখে নেবে, কিন্তু নীল উল্টো তাকে স্তব্ধ করে দিল। এটা দেখে তিশা মনে মনে বলল, এত বড় সাহস আমার ঘরে দাঁড়িয়ে আমাকে জ্ঞান দিচ্ছে। দাঁড়াও নীল, কাল থেকে অফিসে আর এই বাড়িতে তোমার কি হাল করি শুধু দেখো। বাসর রাতের প্রথম সকাল জানালার পর্দা কোলে ভোরের আলো এসে পড়েছে তিশার বিশাল বিলাসবহুল শয়ন কক্ষে। তিশা যখন ঘুম ভাঙল ঘড়িতে তখন সকাল 7:30। সে ধরফর করে বিছানায় উঠে বসল। আলসেমি ভেঙে চোখের সামনে তাকাতে তার মনে পড়ে গেল কাল রাতের কথা। সে দ্রুত সোফার দিকে তাকালো, কিন্তু সোফাটা একদম খালি। চাদর আর বালিশ সুন্দর করে ভাঁজ করে রাখা আছে। নীল ঘরে নেই। তিশা মনে মনে ভাবলো, ছেলেটা এত সকালে কোথায় গেল? প্রথম দিনেই কি তবে ভয় পেয়ে পালালো? তিশা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা সাধারণ সুতির সালোয়ার কামিজ পরে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে আসতে সে রান্নাঘর থেকে চমৎকার এক রান্নার সুবাস পেল। কৌতূহল বশত সে রান্নাঘরের দিকে এগোতেই অবাক হয়ে থমকে দাঁড়ালো। হালকা টি শার্ট আর ট্রাউজার পরা নীল রান্নাঘরের রাঁধুনি মমতাজ বেগমের সাথে দাঁড়িয়ে পরোটা রেডি করছে। তার মুখে কোনো বিরক্তি নেই, বরং খুব মনোযোগ দিয়ে সে কাজটা করছে। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে তিশা নীলকে গম্ভীর গলায় বলল, হচ্ছেটা কি এখানে? মিস্টার নীল, তুমি সকাল সকাল রান্নাঘরে বাবুর্চি সাজ কেন সেজেছো? চৌধুরী বাড়ির জামাইয়ের কি এই হাল? গুড মর্নিং ম্যাম। ও দুঃখিত, গুড মর্নিং বউ। আসলে সকাল সকাল ঘুম থেকে ওঠা আমার বহুদিনের অভ্যেস, আর ঘরে বসে অলস সময় কাটানো আমার স্বভাবের বাইরে। তাই বলে তুমি রান্নাঘরে কেন? উঠে দেখলাম আপনারা সবাই ঘুমোচ্ছেন, তাই মমতাজ খালাকে একটু সাহায্য করছিলাম। আর তাছাড়া আজ জাফর আঙ্কেলের জন্য আমি নিজের হাতে স্পেশাল ওটস আর ডিমের সাদা অংশের অমলেট তৈরি করেছি। ওনার শরীরের জন্য এটা খুব দরকার। তোমাকে বাবার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে না, ওটার জন্য ডাক্তার
আর ডোমেস্টিক হেল্পাররা আছে। তুমি এই বাড়িতে ঘর জামাই হয়ে এসেছো বলে ভেবো না যে রান্না বান্না করে বাবার মন জয় করে নেবে। ঠিক তখনই ড্রয়িং রুম থেকে লাঠি ভর দিয়ে ডাইনিংয়ের দিকে আসছিলেন জাফর চৌধুরী। এসে যখন তিনি শুনলেন তিশা নীলের সাথে এমন ব্যবহার করছে, সাথে সাথে তিনি তিশাকে বললেন, তিশা, সকাল সকাল কেন ছেলেটার উপর চিল্লাপাল্লা করছিস? নীল যা করেছে একদম ঠিক করেছে। আমার নিজের ছেলেও হয়তো এতটা করতো না। নীল বাবা, আমার নাস্তা তৈরি। জাফর চৌধুরী নাস্তা রেডি করার কথা বলার সাথে সাথে নীল তাড়াতাড়ি খাবারগুলো বাটিতে ডাইনিং টেবিলে আনে। খাবারগুলোর দিকে তাকিয়ে জাফর চৌধুরী মুগ্ধ হয়ে গেলেন। খুব সুন্দর পরিবেশন করে নীল খাবারগুলো জাফর চৌধুরীর সামনে রাখলো। জাফর চৌধুরীকে খাবার দিয়ে মেয়ের জাফর চৌধুরীকে বলল, হ্যাঁ বাবা, একদম রেডি। আপনি বসুন, আমি বেড়ে দিচ্ছি। জাফর চৌধুরী টেবিলে বসে খুব তৃপ্তি করে নীলের হাতে নাস্তা খেলেন। তিশা এক কোণে বসে রাগে ফুঁসতে ফুঁসতে কফি খাচ্ছে। সে মনে মনে ভাবল, বাড়িতে বাবাকে হাত করেছো তো কি হয়েছে? আজ অফিসে চলো, আমি তোমার বস। সেখানে তোমাকে আমি কিভাবে নাচাবো শুধু দেখো। সকাল 9:30 তিশা তার নিজস্ব দামি গাড়িতে করে অফিসের সামনে এসে নামলো। গাড়ি থেকে নেমে সে ভাবল নীল হয়তো তার পেছনে পেছনে রিক্সা বা বাসে করে আসবে, কিন্তু সে মেন গেট দিয়ে ঢুকতেই দেখলো নীল ইতিমধ্যে তার ডেস্কে বসে কম্পিউটার অত্যন্ত মনোযোগ দিয়ে কাজ করছে। তার পরনে আজ হালকা বেগুনি শার্ট আর নেভি ব্লু প্যান্ট। ফর্মাল লুকে তাকে বেশ গম্ভীর ও আকর্ষণ লাগছে। অফিসে কর্মচারীরা এখনো তাদের বিয়ের খবর জানে না, কারণ জাফর চৌধুরী চেয়েছিলেন বিয়েটা আপাতত গোপনে থাকুক। তিশা হন হন করে নিজের কেবিনে ঢুকে গেল এবং বেল চেপে পিয়ন মজিদ মিয়াকে ডাকলো। মজিদ মিয়া, নীলকে এক্ষুনি আমার কেবিনে আসতে বলো। আর হ্যাঁ, গত সপ্তাহের পেন্ডিং থাকা সমস্ত অডিট ফাইলগুলো ওর টেবিলে দিয়ে এসো। বলবে আজ বিকেলের মধ্যে ওগুলো কমপ্লিট চাই। কিন্তু ম্যাম, অডিট ফাইল তো কম করে হলেও 4-5 হাজার পাতার। ওটা তো পুরো অডিট টিমের 1 সপ্তাহের কাজ। নীল স্যার একলা কিভাবে? আমি যা বলেছি তাই করো, বেশি কথা বলবে না। মজিদ মিয়া ভয় পেয়ে কেবিন থেকে বেরিয়ে নীলকে খবরটা দিল। কথাটি শুনে নীল অবাক হয়ে যায়। সে সাথে সাথেই তিশার কেবিনের সামনে এসে দরজায় টোকা দিল। আসবো ম্যাম? এসো মজিদ মিয়া, তোমাকে ফাইলগুলোর কথা বলেছে নিশ্চয়ই। আজ বিকেলে 5টার মধ্যে চৌধুরী গ্রুপের গত 2 বছরের অডিট রিপোর্টের সব ভুল ত্রুটি বের করে আমার টেবিলে জমা দেবে। ম্যাম, আপনিও ভালো করে জানেন এই কাজটা একজন মানুষের পক্ষে 4 ঘন্টায় করা অসম্ভব। এটা অডিট ডিপার্টমেন্টের কাজ, আমার প্রজেক্ট ম্যানেজমেন্টের নয়। ও, তাহলে স্বীকার করছো তুমি অযোগ্য? কাল রাতে তো বড় বড় কথা বলছিলে যে তুমি মাথা নোয়াতে শেখোনি, এখন কাজের বেলায় হাত তুলে দিচ্ছ। কাজের অনেক ধরন থাকে ম্যাম, আপনি এটি ইচ্ছেকৃতভাবে করছেন। শাট আপ নীল। মনে রেখো নীল, তুমি এই কোম্পানির বেতনভুক্ত কর্মচারী। বস যা অর্ডার দেবে তাই করতে হবে। না পারলে চাকরি ছেড়ে দিতে পারো। অবশ্য চাকরি ছাড়লে তো আবার ঘর জামাইয়ের খোটা শুনতে হবে, তাই না? তিশার এই ব্যক্তিগত আক্রমণ নীলের ভিতরের জেদটাকে আবার জাগিয়ে তুলল। সে তিশার চোখের দিকে সরাসরি তাকালো। সেই চোখে কোনো দুর্বলতা ছিল না। সে গম্ভীর গলায় তিশাকে বলল, ঠিক আছে ম্যাম, আজ বিকেল 5টার মধ্যেই ফাইল আপনার টেবিলে থাকবে। তবে মনে রাখবেন, কাজ যদি নিখুঁত হয় তবে বসের কাছ থেকে প্রশংসা পাওয়ার অধিকারও কিন্তু কর্মচারীর থাকে। আসছি। নীল কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কে গিয়ে বসল। ফাইলের বিশাল পাহাড় সত্ত্বতে নীল এক মুহূর্ত সময় নষ্ট না করে ল্যাপটপ খুলে কাজে বসে গেল। তার আঙ্গুলগুলো কিবোর্ডের ওপর ঝড় তুলতে লাগলো। দুপুরে লাঞ্চের সময় হয়ে গেল। অফিসে সবে এক একে ক্যাফেটেরিয়ার দিকে গেল, কিন্তু নীল নিজের সিট থেকে এক চুলও নড়ল না। সে পানির বোতল থেকে এক ঢোক পানি খেয়ে আবার কাজে ডুব দিল। তিশা নিজের কেবিনের কাছের দেওয়াল দিয়ে আর চোখে নীলের এই হাড় ভাঙ্গা খাটুনি দেখছিল। তার মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি হচ্ছিল। সে ভাবছিল, ছেলেটা এত জেদি কেন? একটু তো ক্ষমা চাইতেই পারত, একটু তো বলতে পারতো যে ম্যাম আমি পারছি না। কিন্তু নীল তা করল না। সে মনে মনে ভাবল, জেদ করেছি ঠিকই, কিন্তু পুরো কাজ কমপ্লিট করা মুখের কথা নয়। বিকেল 5টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি। তিশা ঘড়ির দিকে তাকাচ্ছে আর মনে মনে হাসছে। সে নিশ্চিত যে নীল কাজ শেষ করতে পারেনি। সে নীলকে অপমান করার জন্য মনে মনে স্ক্রিপ্ট সাজাচ্ছে। ঠিক তখনই তার কেবিনে দরজা খুলে গেল। নীল ভেতরে ঢুকলো, তবে তার হাতে কোনো ফাইলের স্তূপ নেই। সে একটি পেন ড্রাইভ নীল পেন ড্রাইভটি টি-শার্ট টেবিলের ওপর রাখলো।
তার চোখে ক্লান্তি থাকলেও মুখে এক বিজয়ী হাসি। হাসি দিয়ে তিশাকে বলল, ম্যাম, চৌধুরী গ্রুপের গত 2 বছরের অডিট রিপোর্টের সমস্ত ডেটা অ্যানালাইসিস, ট্যাক্স ফাঁকির ছোটোখাটো ভুল এবং ফাইন্যান্সিয়াল লুপহোলসগুলো আমি এই পেন ড্রাইভে ক্যাটাগরি অনুযায়ী সাজিয়ে দিয়েছি। হার্ড কপিগুলো আমি অলরেডি ফাইলিং ক্যাবিনেটে লক করে এসেছি। আপনি চেক করে দেখতে পারেন। সময় এখনও 5টা বাজেনি। পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। সে পেন ড্রাইভটি ল্যাপটপে কানেক্ট করে ফাইলগুলো ওপেন করলো। প্রতিটি ফোল্ডার এত নিখুঁত আর পদ্ধতিগতভাবে তৈরি যে তিশা নিজেরও ওটা করতে কয়েকদিন লেগে যেত। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে ল্যাপটপের দিকে তাকিয়ে নীলকে বলল, এটা এটা কিভাবে সম্ভব? তুমি একা এত বড় কাজ কিভাবে করলে? ম্যাম, যখন কেউ কাউকে ছোট করার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেয় তখন অসম্ভবটাও সম্ভব হয়ে যায়। কাজের মধ্যে সম্ভব অসম্ভব বলতে কিছুই হয় না। তা মানলাম, কিন্তু আপনি আমাকে অফিসের কর্মচারী হিসেবে খাটাতেন, আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু আপনি আমার আত্মসম্মানে আঘাত করার জন্য এই কাজটা দিয়েছিলেন। আর নীল তার আত্মসম্মান বাঁচাতে নিজের জান লড়িয়ে দিতে পারে। তুমি তুমি বড্ড বেশি কথা বলো নীল। কাজ হয়েছে ভালো কথা, এখন তুমি আসতে পারো। অফিসের সময় শেষ ম্যাম, চলুন এবার বাড়ি ফিরতে হবে। আপনি কি আপনার গাড়িতে আমাকে জায়গা দেবেন, নাকি ঘর জামাইকে আজকেও বাসে করে বাড়ি ফিরতে হবে? তিশা নীলের এই সোজাসুজি কথায় চরম অস্বস্তিতে পড়ে গেল। সের আগে নিজের ব্যাগটা টেনে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। নীল একটি তৃপ্তির নিঃশ্বাস ফেলে পেছন পেছন চলল। তিশা গাড়ির পেছনের সিটে উঠে বসলো আর নীল ড্রাইভারের পাশে বসলো। লুকিং গ্লাস দিয়ে নীল বারবার তিশার দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। তিশা আর চোখে তাকিয়েটা লক্ষ্য করলো এবং মনে মনে বলল, নিজেকে খুব বিশাল কিছু ভাবো, তাই না? ভাবা ভালো, কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি ভাবা ভালো নয়। বাড়িতে ফিরে তিশা নিজের রুমে গিয়ে ধপ করে বিছানায় বসে পড়ল। আজ সারাদিন সে নীলকে কোণঠাসা করতে চেয়েছিল, কিন্তু দিন শেষে নীলই তাকে টেক্কা দিয়ে গেল। ওদিকে নীল নিচে এসে জাফর চৌধুরীর সাথে দাবা খেলায় বসেছে। জাফর চৌধুরী নীলের চালে বারবার হেরে যাচ্ছেন আর হা হা করে হাসছেন। তুমি তো অলরাউন্ডার নীল, সব দিকে খুব মনোযোগ দাও। খেলতে খেলতে অনেক রাত হয়ে যায়। রাত বাড়ার পর সবাই রাতের খাবার খেয়ে নিল। খাবার টেবিলে তিশা একা খাবার খেলো এবং পুরো নিশ্চুপ ছিল। খেলা শেষে নীল এবং জাফর চৌধুরী একসাথে খাবার খেলো। খাওয়া শেষে নীল যখন ঘরে ফিরল, দেখলো তিশা বেলকুনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে আর ঠান্ডায় কিছুটা কাঁপছে। ঘরে এসিটা বেশ জোরে চলছে। নীলকে এসি রিমোট দিয়ে তাপমাত্রা কিছুটা বাড়িয়ে দিল। খচখচ শব্দে তিশা পেছনে তাকালো। তুমি আমার এসির টেম্পারেচার চেক করার সাহস কি করে পেলে? কারণ আপনি ঠান্ডায় কাঁপছেন ম্যাম, অথচ আপনার অহংকার আপনাকে এসি কমাতে দিচ্ছে না। আর একটা কথা, কালকে উইকেন্ড, অফিস বন্ধ। আশা করি কালকে বাড়িতে আপনি কোনো নতুন অ্যাসাইনমেন্ট তৈরি করে রাখেননি আমার জন্য। নীল, তুমি নিজেকে কি ভাবো বলো তো? তুমি ভেবেছো এই একটা কাজ করে তুমি আমাকে জিতে নিয়েছো? কখনোই না। কালকে আমার কিছু ফ্রেন্ডস এই বাড়িতে আসবে। তারা আমার সার্কেলের হাই সোসাইটির মানুষ। তাদের সামনে তুমি মুখ খুলবে না। ও আচ্ছা, যদি আমাকে কেউ কিছু জিজ্ঞেস করে? তুমি যে আমার জামাই এটা যেন কেউ না জানে। আমি তাদের বলবো তুমি বাবার দুঃসম্পর্কের কোনো ভাগ্নে যে এই বাড়িতে আশ্রিত হিসাবে আছে। তিশার এই নতুন চাল নীলের বুকে তীরের মতো বিঁধল। নিজের বিবাহিত স্বামীকে বন্ধুদের সামনে আশ্রিতা ভাগ্নে পরিচয় দেওয়ার এই হীন মানসিকতা নীলকে স্তব্ধ করে দিল। কিন্তু নীল দমে যাওয়ার পাত্র নয়। সে তিশার চোখের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি হাসল। হাসি দিয়ে তিশাকে বলল, ঠিক আছে ম্যাম, কাল আপনার বন্ধুদের সামনে আমি আপনার কথা মতোই আশ্রিত সেজে থাকব। তবে মনে রাখবেন, নাটকের স্ক্রিপ্ট আপনি লিখলেও অভিনয়ের শেষ দৃশ্যটা কিন্তু আমি আমার মতো করেই সাজাবো। শুভরাত্রি সিনিয়র বউ। নীল সোফায় শুয়ে লাইটটা অফ করে দিল। ঘুটঘুটে অন্ধকারে তিশা দাঁড়িয়ে রইল। তার মনের ভেতর এক অজানা ভয় আর উত্তেজনা কাজ করতে লাগলো। কাল কি হতে চলেছে চৌধুরী ভিলাই? সে নীলের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, যদি নীল বলে ফেলে সে আমার বর, তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। এই ভাবতে ভাবতে তিশা খাটে গিয়ে শুয়ে পড়ে।
কিন্তু তার মনের ভেতর অস্থিরতা কোনোভাবেই থামছে না। ছুটির দিনের সকালে তিশার কথা মতো আজ চৌধুরী বেলায় তার হাই সোসাইটির বন্ধুদের আসার কথা। সকাল থেকেই তিশা বেশ ব্যস্ত। সে নিজের জন্য একটা চমৎকার ডিজাইনার কুর্তি বেছে নিয়েছে আর ড্রয়িং রুমটা নিজের পছন্দ মতো সাজিয়েছে। তবে তার মূল চিন্তা ছিল নীলকে নিয়ে। নীল যদি তার বন্ধুদের সামনে হুট করে নিজেকে এবারে জামাই দাবি করে বসে তবে তিশার স্ট্যাটাস ধুলোয় মিশে যাবে। সে নিজে নিজে বিড়বিড় করে বলল, নীল যদি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য বলে ফেলে ও আমার বর, তাহলে আমার সব শেষ। এই ভাবতে ভাবতে তিশা ড্রয়িং রুমে এসে দেখল নীল সোফায় বসে শান্ত মনে একটা ম্যাগাজিন পড়ছে। আজ তার পরনে সাদা রঙের একটি ক্যাজুয়াল শার্ট আর ব্লু জিন্স। লুকে তাকে এতটাই হ্যান্ডসাম আর অভিজাত লাগছে যে কেউ তাকে এই বাড়ির মালিক ভেবে ভুল করতে পারে। তিশা নীলের সামনে এসে দাঁড়ালো। নীল, মনে আছে তো কাল রাতের কথা? আমার ফ্রেন্ডরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, ওদের সামনে ভুলেও মুখ ফসকানো যাবে না। তিশার মনে এই ভয় দেখে নীলের খুব ভালো লাগছে। সে ম্যাগাজিনের দিকে তাকিয়ে মনে মনে হাসছে। কিছুক্ষণ পর শান্ত গলায় নীল তিশাকে বলল, আপনি নিশ্চিন্ত থাকুন ম্যাম, আমি আমার সীমানা খুব ভালো করে জানি। আপনার কথা মতো আমি আজ এই বাড়ির একজন আশ্রিত মানুষ হয়ে থাকবো। আপনার বন্ধুদের সামনে নিজেকে আপনার স্বামী পরিচয় দেওয়ার কোনো শখ আমার নেই। নীলের এই তাচ্ছিল্য ভরা উত্তর তিশার মনে কেমন যেন একটা খটকা তৈরি করলো। নীল এত সহজে রাজি হয়ে গেল, কোনো প্রতিবাদ করলো না। তিশা আর কিছু বলার আগেই কলিং বেল বেজে উঠল। তিশার দরজা খুলতে তার 3 বান্ধবী রিয়া, সামিয়া আর নেহা ভিতরে ঢুকলো। তারা সবাই আধুনিক পোশাকে সজ্জিত এবং বেশ চঞ্চল। রিয়া দৌড়ে আগে তিশাকে জড়িয়ে ধরল এবং বলল, ও তিশা, কতদিন পর তোর বাসায় এলাম। তোর বাবা কেমন আছে রে? ওই দিন বললে আঙ্কেল নাকি খুবই অসুস্থ। এখন কিছুটা বেটার, বাবা এখন রুমে রেস্ট নিচ্ছেন। চলো সবাই ড্রয়িং রুমে বসো। তিশার বান্ধবীরা ড্রয়িং রুমে এসে সোফায় বসতেই সবার নজর গেল সেখানে বসে থাকা নীলের উপর। বিশেষ করে রিয়ার চোখ যেন নীলের উপর গিয়ে আটকে গেল। নীলের তীক্ষ্ণ চোখ, সুগঠিত চেহারা আর শান্ত ব্যক্তিত্ব প্রথম দেখাতে রিয়ার মন কেড়ে নিল। রিয়া তিশার কানের কাছে ফিসফিসিয়ে বলল, দোস্ত, এই হ্যান্ডসাম ক্রাশটা কে রে? তোর কোনো কাজিন? আগে তো কখনো দেখিনি। ও কেউ না, ও আসলে বাবার এক দূর সম্পর্কের ভাগ্নে, নাম নীল। গ্রামের বাড়ি থেকে এসেছে, এখন আমাদের এখানেই আশ্রিত হিসেবে থাকে আর আমাদের অফিসেই একটা ছোটখাটো চাকরি করে। ও আই সি। তিশা যখন নীলকে আশ্রিত এবং ছোটখাটো চাকরি বলে ছোট করছিল, নীল তখন মনে মনে হাসছিল। তিশা ভেবেছিল এতে নীল লজ্জে মাথা নিচু করবে, কিন্তু নীল সোফা থেকে উঠে দাঁড়িয়ে অত্যন্ত মার্জিতভাবে রিয়ার দিকে তাকিয়ে হাসলো এবং সবাইকে উদ্দেশ্য করে বলল, হ্যালো, আমি নীল। তিশা ঠিকই বলেছে, আমি এই বাড়িতেই থাকি। আপনাদের জন্য কি কফি পাঠাতে বলবো? নীলের এই সুন্দর হাসি দেখে রিয়া যেন পুরোপুরি কুপকাত হয়ে যায়। সে সাথে সাথে সোফা থেকে উঠে নীলের দিকে হাত বাড়িয়ে বলল, হাই নীল, আই এম রিয়া। কফি তো অবশ্যই খাবো, তবে যদি তুমি আমাদের সাথে বসে গল্প করো তাহলে আরো ভালো লাগবে। নীল রিয়ার বাড়িয়ে দেওয়া হাতটা আলতো করে ধরে হ্যান্ডশেক করলো। তিশার দিকে আর চোখে তাকিয়ে দেখলো তিশার মুখটা রাগে লাল হয়ে উঠেছে। এটা দেখে নীল মনে মনে বলল, এবার খেলা জমবে ম্যাডাম। তারপর সে রিয়ার সাথে হ্যান্ডশেক করে আর চোখে তিশার দিকে তাকিয়ে বলল, শিওর রিয়া, আপনাদের মতো সুন্দরীদের সাথে গল্প করার সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। বসুন প্লিজ। রিয়া ঠিক নীলের পাশে সোফাতে গিয়ে বসলো। তিশা পুরো স্তব্ধ হয়ে গেল। সে ভেবেছিল নীলকে অপমান করে সে এক কোণে বসিয়ে রাখবে, কিন্তু এখানে তো উল্টো। রিয়া নীলের প্রেমে হাবুডুবু খাচ্ছে। গল্প শুরু হতে রিয়া একের পর এক প্রশ্ন করতে লাগলো নীলকে। নীল অত্যন্ত বুদ্ধিমত্তা আর রসবোধ দিয়ে রিয়ার সব কথার উত্তর দিচ্ছিল। রিয়ার মুখে হাসি আর ধরছিল না। সে বারবার নীলের বাহুতে হাত দিয়ে হাসছিল আর নীলও ইচ্ছে করেই রিয়ার দিকে ঝুঁকে কথা বলছিল। এক পর্যায়ে রিয়া নীলকে বলল, নীল, তোমার কথা বলার স্টাইল এত জোস। তুমি নাকি তিশাদের অফিসে জব করো? কোন পোস্টে আছো? আমি তো একজন সাধারণ অ্যাসিস্ট্যান্ট ম্যামদের। তিশা ম্যাম যেভাবে খাটায় আমার তো জান বের হয়ে যায়। এই তিশা, তুই এত হ্যান্ডসাম একটা ছেলের ওপরে এত অত্যাচার করিস? নীল, তুমি একদম চিন্তা করো না, আমার বাবারও টেক্সটাইল বিজনেস আছে। তুমি চাইলে কালই আমাদের কোম্পানিতে জয়েন করতে পারো। আমি তোমাকে অনেক ভালো পোস্টে রাখবো। রিয়ার কথা শুনে নীল তিশাকে রাগানোর জন্য রিয়ার খুব কাছাকাছি গিয়ে নিচু স্বরে বলল, সত্যি বলছো রিয়া? তুমি এত কেয়ারিং? তোমার মতো বস পেলে তো আমি দিনে 24 ঘন্টাই
কাজ করতে রাজি। নীল আর রিয়ার এই মাখামাখি দেখে তিশার গায়ে রক্ত মাথায় চড়ে গেল। যে নীল অফিস কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না, যে নীল কাল রাতও তার সাথে এত দেমাক দেখালো, সে নীল আজ রিয়ার সাথে এভাবে ফ্লার্ট করছে তার নিজের ঘরে, তার নিজের বান্ধবীর সাথে। তিশার ভেতরে হিংসার ক্ষোভ যেন উপচে পড়তে চাইল। সে সোফা থেকে দাঁড়িয়ে ধমকে সুরে বলল, রিয়া, তোরা কি এখানে আড্ডা দিতে এসেছিস নাকি ইন্টারভিউ নিতে? নীল, তোমার এখনো অনেক কাজ বাকি আছে। মমতাজ খালাকে গিয়ে রান্না হেল্প করো, যাও এখান থেকে। আরে তিশা, তুই এত রিজিড কেন বলতো? নীল তো আমাদের সাথে গল্প করছে। নীল, তুমি কোথাও যাবে না। আচ্ছা নীল, আজ বিকেলে তুমি ফ্রি আছো? আমরা সবাই একটু ঘুরতে যাব, তুমি আমাদের সাথে চলো না প্লিজ। নীল তিশার জ্বলন্ত চোখের দিকে তাকিয়ে এক বিজয়ীর হাসি দিল। নীল লক্ষ্য করে দেখল তিশার রাগে চোখমুখ লাল হয়ে গিয়েছে। তিশাকে রাগানোর জন্য নীল হাসি দিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল, রিয়া, তুমি এত রিকোয়েস্ট করছো যখন, আমি কিভাবে না বলি? আমি অবশ্যই যাব তোমাদের সাথে। নীল, তুমি কোথাও যাচ্ছ না। আজ বিকেলে বাবার একটা জরুরি ফাইল চেক করার কথা আছে তোমার। ম্যাম, জাফর আঙ্কেল তো আজ সকালে আমাকে ছুটি দিয়েছেন, আর অফিসের কাজ তো আজ বন্ধ। রিয়া যখন ডাকছে একটু ঘুরে আসাই যায়। কি বলো রিয়া? ইয়েস, ডান। নীল, বিকেলে আমি নিজে গাড়ি ড্রাইভ করে তোমাকে নিতে আসবো। তিশার বান্ধবীরা আরো কিছুক্ষণ গল্প করে বিদায় নিল। তারা চলে যাওয়া মাত্রই ড্রয়িং রুমের দরজা বন্ধ হতে তিশা হিংস্র বাঘিনীর মতো নীলের সামনে এসে দাঁড়ালো। রাগে তার বুক ওঠানামা করছে। নীল, তোমার সাহস কি করে হয় আমার বান্ধবীর সাথে এভাবে ফ্লার্ট করার? তুমি এই বাড়ির ঘর জামাই, আমার বিবাহিত স্বামী, আর তুমি অন্য একটা মেয়ের সাথে এভাবে হাসাহাসি করছিলে? তোমার লজ্জা করে না? তিশা কথা শুনে নিলে একটু অবাক হওয়ার ভান করে। সে তিশার রাগে আর একটু ঘি ঢালার জন্য পকেটে হাত দিয়ে তিশার সামনাসামনি গিয়ে দাঁড়িয়ে বলল, ও, আই এম সরি ম্যাম। আমি তো ভেবেছিলাম আমি এই বাড়ির একজন আশ্রিত ভাগ্নে আর ছোটোখাটো কর্মচারী। আপনি তো আপনার বন্ধুদের সামনে আমার এই পরিচয় দিলেন। তাহলে একজন আশ্রিত ছেলে যদি আপনার বান্ধবীর সাথে ডেটে যায়, তাতে আপনার এত জ্বলছে কেন ম্যাম? জ্বলবে কেন? আমার বান্ধবীর স্ট্যান্ডার্ড অনেক হাই। তোমার মতো একটা সস্তা ছেলের সাথে ও ঘুরবে, এটা ভাবলেই আমার কেমন যেন লাগছে। তাও ও আমার বেস্ট ফ্রেন্ড। নীল চোখে রোমান্টিক নেশা নিয়ে তিশার আরো কাছে এসে দাঁড়ালো। তিশার দিকে তাকিয়ে নীল সরাসরি গম্ভীর গলায় বলল, বান্ধবী বলে জ্বলছে নাকি আপনার বিবাহিত স্বামী অন্য কোনো মেয়ের দিকে তাকাচ্ছে বলে হিংসা হচ্ছে? সিনিয়র বউ, মনে রাখবেন ম্যাম, স্ক্রিপ্টটা আপনার ছিল, কিন্তু অভিনয়টা আমি আমার মতোই করছি। বিকেলে রিয়ার সাথে আমার লং ড্রাইভের জন্য দোয়া করবেন। নীল তিশাকে ওভাবে দাঁড় করিয়ে রেখে শীষ বাজাতে বাজাতে উপরে নিজের ঘরে চলে গেল। তিশা ড্রয়িং রুমে দাঁড়িয়ে রাগে নিজের চুল ছিঁড়তে চাইল। সে নীলকে ছোট করতে চেয়েছিল, কিন্তু নীল রিয়ার কাঁধে বন্দুক রেখে তিশার কলিজায় তীর মেরে দিল। তিশা মনে মনে বলল, নীল, তুমি রিয়ার সাথে লং ড্রাইভে যাবে? আমি কিছুতে এটা হতে দেব না। তুমি আমার স্বামী, অন্য কারণ নাও। দাঁড়াও, আমি দেখাচ্ছি মজা। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। তিশা ঘরের পরিবেশটা তখন একটা যুদ্ধক্ষেত্রের মতো থমথমে। নীল আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ছেট করছে। সে রিয়ার সাথে লং ড্রাইভে যাওয়ার জন্য একটা নেভি ব্লু পেলো শার্ট আর কালো গ্যাবার্ডিং প্যান্ট পরেছে। তাকে এত আকর্ষণীয় লাগছে যে তিশা বিছানায় বসে আর চোখে তা দেখে মনে মনে আরো বেশি জ্বলে পড়ে খাক হয়ে যাচ্ছিল। তিশা নিজের নখ কামড়াচ্ছে আর ভাবছে, কিভাবে এই ছেলেকে আটকানো যায়? নিজের মুখে বন্ধুদের কাছে ওকে বর বলে পরিচয় দিতে পারবো না। আমার এগোতে লাগবে। আবার ও রিয়ার সাথে ঘুরতে যাবে, রিয়ার হাত ধরবে, এটা ভাবলেই আমার দম বন্ধ হয়ে আসছে। ঠিক বিকাল 4:30টায় তিশার ফোনে স্ক্রিনটা আলো জ্বলে উঠল রিয়ার কল। তিশা ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে রিয়ার উচ্ছ্বাসিত গলা ভেসে এলো। রিয়া উচ্ছ্বাসিত কণ্ঠে তিশাকে বলল, হাই তিশা, আমি তোদের গেটের বাইরে গাড়ি নিয়ে চলে এসেছি রে। নীলকে একটু জলদি বের হতে বল। ও গড, আমি না ভীষণ এক্সাইটেড। তিশা রিয়ার উচ্ছ্বাসিত কণ্ঠ শুনে আরো প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে দাঁতে দাঁত চেপে গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে রিয়াকে বলল, হ্যাঁ রিয়া, ও রেডি হচ্ছে, তুই একটু দাঁড়া, আমি দেখছি। ফোন কেটে তিশা বাঘিনীর মতো খাটে দাঁড়িয়ে পড়ল। নীল যখন হাত ঘড়িটা কবজিতে বাজছিল, সে আয়নার প্রতিবিম্বে তিশাকে দেখে মুচকি হাসলো এবং তিশাকে বলল, রিয়া চলে এসেছে ম্যাম, আমি তাহলে আসি। বসের বান্ধবী বলে কথা, লেট করলে আবার ওনার মুড অফ হয়ে যেতে পারে। নীল যখন রুম থেকে বের হতে যাচ্ছিল, ঠিক তখনই নীলের সামনে এসে পথ আটকে দাঁড়ায় তিশা।
তিশা তার দুহাত কোমরে রেখে চোখ বড় বড় করে নীলের দিকে তাকিয়ে বলল, তুমি কোথাও যাচ্ছ না নীল, জাস্ট এক পাও এই ঘর থেকে বাড়াবে না। কেন ম্যাম? আপনি তো বললেন আমি এই বাড়ির আশ্রিত ভাগ্নে। একজন আশ্রিত ছেলে তার ছুটির দিনে কোনো মেয়ের সাথে ঘুরতে গেলে বাড়ির মালিকের মেয়ের এত আপত্তি কেন? নীলের প্রশ্নের জবাবে তিশা আমতা আমতা করতে লাগলো। সে নিজের আসল অনুভূতিগুলো লুকানোর চেষ্টা করলো, কিন্তু নীল ঠিকই বুঝতে পারে। কিন্তু সেও আগ বাড়িয়ে তিশাকে কোনো কিছু না বলে তিশাকে জ্বালানোর জন্য বারবার খোঁজাচ্ছে। নীলের প্রশ্নের জবাবে তিশা বলল, আপত্তি? আপত্তি এই জন্যই যে রিয়া আমাদের ফ্যামিলির ফ্রেন্ড, ও অনেক বড় ঘরের মেয়ে, আর তুমি তুমি আমাদের অফিসের একজন সামান্য স্টাফ। এখানে স্টাফ ওই বা যেই হয়, ঘুরতে যেতে অসুবিধা কিসের? তুমি ওর সাথে ঘুরতে গেলে যদি কোনো অঘটন ঘটে বা তুমি যদি ওর সাথে কোনো অভদ্রতা করো, তবে আমাদের চৌধুরী পরিবারের মান সম্মান ধুলে মিশে যাবে। আমি আমার বান্ধবীর নিরাপত্তা নিয়ে রিস্ক নিতে পারি না। ও বাহ ম্যাম বাহ, আপনার বান্ধবী নিরাপত্তার জন্য আপনার এই চিন্তা দেখে আমার চোখে জল চলে আসছে। কিন্তু রিয়া তো প্রাপ্তবয়স্ক, আরও নিজেই আমাকে ইনভাইট করেছে, তাই আপনার এই খোড়া অজুহাত কাজ করবে না। সরুন, আমার লেট হচ্ছে। নীল তিশাকে পাশ কাটিয়ে দরজার দিকে এগোতেই তিশা চর মরিয়া হয়ে উঠল। সে কোনো উপায় না পেয়ে হুট করে নিজের ডান পাটা খাটের কোণায় খাটের সাথে জোরে আঘাত করলো এবং আহ বলে চিৎকার করে ফ্লোরে বসে পড়ল। নীল দরজার লক খুলতে গিয়ে তিশার ব্যথার চিৎকার শুনে চমকে পেছনে ফিরল। সে দেখল তিশা তার পা চেপে ধরে ফ্লোরে বসে আছে এবং তার চোখ দিয়ে সত্যি সত্যি পানি পড়ছে। নীল তিশার এই যে তার অহংকার অপছন্দ করলো। মনের দিক থেকে সে অত্যন্ত দয়ালু। সে তিশাকে এভাবে ব্যথায় কুকড়ে যেতে দেখে আর স্থির থাকতে পারল না। সে দ্রুত রিয়ার কথা ভুলে তিশার সামনে হাঁটু গেড়ে বসলো। কি হলো আপনার? এভাবে পাটা কাঠের সাথে লাগালেন কেন? দেখি হাতটা সরান। অনেক জোরে লেগেছে নীল, আমি মনে হয় পা নাড়াতে পারছি না। উফ, মরে গেলাম। তুমি একটু বরফ নিয়ে এসো না প্লিজ। নীল তিশার পাটা আলতো করে নিজের হাতের উপর তুলে নিল। তিশা একটু কেঁপে উঠল। নীল তিশার গোড়ালিটা একটু ঘুরিয়ে দেখলো কোনো মচকানোর লক্ষণ আছে কিনা। তারপর সে তিশাকে বলল, কোনো হাড় তো ভাঙেনি ম্যাম, তবে প্রচণ্ড আঘাত লেগেছে। আপনি একটু বসুন, আমি ডক্টর সেনকে কল দিচ্ছি। আর মমতাজ খালাকে বলছি বরফ আনতে। না না, ডাক্তার ডাকতে হবে না, জাস্ট তুমি একটু বরফ এনে দাও আর আমার পাশে বসো। উফ, বড্ড ব্যথা করছে। নীল নিচে গিয়ে মমতাজ খালার কাছ থেকে একটা আইস ব্যাগ নিয়ে এলো। সে তিশাকে আলতো করে ধরে বিছানায় বসিয়ে দিল এবং নিজের হাতে তিশার পায়ে বরফ ঘষতে লাগলো। তিশা বিছানায় হেলান দিয়ে নীলের এই সেবা করা দেখছিল। এই প্রথম সে নীলের মাঝে কোনো অহংকার বা রাগ দেখলো না, দেখলো এক অদ্ভুত যত্ন। তিশার মনে ভেতরে কঠিন বরফটা যেন এক মুহূর্তের জন্য গলে গেল। ঠিক তখনই তিশার ফোনটা আবারও বেজে উঠল। এবারও রিয়া। নীল বরফ দিতে দিতেই বলল, রিয়ার ফোন রিসিভ করে বলুন যে আমি যেতে পারছি না। আপনার এই অবস্থায় আপনাকে ফেলে আমার ঘুরতে যাওয়া ঠিক হবে না। তিশা মনে মনে এক বিশাল বিজয়ের আনন্দ পেল। সে ফোনটা রিসিভ করে স্পিকারে দিল যাতে নীল শুনতে পায়। সে কল রিসিভ করে খুব নরম কণ্ঠে রিয়াকে বলল, হ্যাঁ রিয়া, আসলে একটা প্রবলেম হয়ে গেছে রে। কি প্রবলেম তিশা? নীল এখনো নিচে নামছে না কেন? আমি গাড়িতে ওয়েট করছি। তিশা নীলের দিকে তাকিয়ে এক চিলতে বিজয়ী হাসি দিল। তিশার এই হাসি দেখে নীল ঠিকই বুঝতে পারে, কিন্তু সে চুপ হয়ে আছে। কিছুক্ষণ পর হাসি দিয়ে তিশা নীলকে বলল, আসলে নীল যেতে পারবে না রিয়া, আমার পায়ে হঠাৎ ভীষণ চোট লেগেছে, আমি বিছানা থেকে উঠতে পারছি না, আর বাবাও অসুস্থ। সত্যি বলছিস? হ্যাঁ রে, তাই নীলকে এই মুহূর্তে আমার দেখাশোনা করার জন্য আর ঘরের জরুরি কাজের জন্য বাড়িতেই থাকতে হবে। ও তো আমাদের এখানে থাকে, তাই এই বিপদে ও না থাকলে কে দেখবে বল? তুই বরং আজ একাই চলে যা। সরি রে। ও নো, নীল যেতে পারবে না? কি যে বলিস না তিশা। আচ্ছা ঠিক আছে, তোর পায়ের খেয়াল রাখিস। নীলকে বলিস আমি পরে আবার আসবো। বাই। ফোনটা কেটে যেতে স্বস্তির নিঃশ্বাস ফেলো। সে নীলের দিকে তাকালো। নীল তখনও খুব শান্তভাবে আইস ব্যাগটা তিশার পায়ে চেপে ধরেছে। দেখলে তো, শেষ পর্যন্ত তুমি রিয়ার সাথে যেতে পারলে না। চৌধুরী বাড়ির আশ্রিত মানুষকে চৌধুরী বাড়ির হুকুমেই চলতে হয়। নীল আইস ব্যাগটি টেবিলের উপর রেখে সোজা হয়ে দাঁড়ালো। তার মুখে সেই পরিচিত রহস্যময় হাসি। সে হাসি দিয়ে তিশার দিকে তাকিয়ে বলল, ম্যাম, আপনি ভেবেছেন আপনার এই অভিনয় আমি বুঝতে পারিনি? আপনি ইচ্ছা করেই নিজের পায়ে আঘাত করেছেন যাতে আমি যেতে না পারি। আপনি বন্ধুদের কাছে আমাকে বর বলে পরিচয় দিতে পারলেন না,
আপনার ইগোর কারণে। আবার আপনার অহংকারী মন এটাও সহ্য করতে পারলো না যে আপনার বিবাহিত স্বামী অন্য মেয়ের সাথে ঘুরুক। তুমি তুমি কি বলছো এসব? আমি ইচ্ছে করে তিশার এই থতমত খেতে দেখে নীল তিশার খুব কাছাকাছি এসে বসে। সে তিশার খুব কাছে ঝুঁকে এসে তিশার দুই চোখের দিকে তাকিয়ে নিচু কিন্তু ধারালো গলেই বলল, নিজেকে আর কত মিথ্যে সান্ত্বনা দেবেন সিনিয়র বউ? মুখ ফুটে বলতে পারলেন না তুমি আমার বর, তুমি অন্য মেয়ের সাথে যাবে না, তাই এই পায়ের ব্যথার নাটক করতে হলো? তুমি বড্ড বেশি কথা বলো। যা সত্য তাই বলছি। খেলায় আপনি জিতলেন ঠিকই, রিয়া চলে গেল, কিন্তু মনে রাখবেন এই জিতের পেছনেও আপনার পরাজয় লুকিয়ে আছে। কারণ আপনি পরোক্ষভাবে স্বীকার করে নিলেন যে নীলের উপস্থিতি আপনার জীবনে কতটা জরুরি। নীলের এই অকাট্য যুক্তির সামনে তিশা একদম নির্বাক হয়ে গেল। সে রাগে লজ্জে আর এক অজানা ভালো লাগার মিশ্র অনুভূতিতে বিছানার চাদরটা খামচে ধরল। নীল আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে মুচকি হাসতে হাসতে বেলকুনির দিকে চলে গেল। তিশা নিজের বুকের উপর হাত রাখল। তার হৃদস্পন্দন তখন স্বাভাবিক চেয়ে অনেক দ্রুত চলছে। সে মনে মনে ভাবল, এই ছেলেটা এত সহজে আমার মন কিভাবে পড়ে ফেলে? আমি কি সত্যিই ওর উপর দুর্বল হয়ে পড়ছি? না, এটা হতে পারে না। বেলকনিতে দাঁড়িয়ে নীল রাতের আকাশের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছিল। সে খুব ভালো করে জানে তিশার ভেতরের অহংকারের দেওয়াল আজ একটু হলেও ফাটল ধরেছে। ওদিকে বিছানায় বসে তিশা এখন নিজের উপরই প্রচণ্ড রেগে যাচ্ছিল। সে মনে মনে ভাবল, কি ভেবেছে নিজেকে নীল? ও ভাবছে ও আমার মন পড়ে ফেলেছে। সামান্য একটা চাকরিজীবী ছেলে আমার দয়া এই বাড়িতে থাকছে আর ও আমাকে জাজ করে? তিশা চৌধুরী কারো সামনে মাথা নোয়াতে শেখেনি। নিজের দুর্বলতা ওর সামনে প্রকাশ করা তো দূরের কথা, কাল থেকে ওকে আমি বুঝিয়ে দেব এই চৌধুরী সাম্রাজ্যের আসল মালকিন কে। তিশা নিজের ভেতরে সব নরম অনুভূতিকে এক ঝটকায় ঝেড়ে ফেলে আবার সেই চেনা কঠোর রূপটা ফিরিয়ে আনলো। সে গম্ভীর গলায় ডাকলো, নীল, তোমার নাটক করা শেষ হলে লাইটটি অফ করে সোফায় গিয়ে ঘুমাও। কাল সকালে অফিসে অনেক জরুরি কাজ আছে। অফিসের কথা এবং কাজের কথা আমি ভুলি না। আর হ্যাঁ, আগামীকাল থেকে অফিসে আমাদের সম্পর্কটা যেন আগের মতোই থাকে। ভুলেও যেন কালকের এই ঘটনার কোনো প্রভাব অফিসে না পড়ে। নীল বেলকনি থেকে রুমে ঢুকে লাইট অফ করতে করতে শান্ত গলায় তিশাকে বলল, আপনি নিশ্চিন্ত থাকুন ম্যাম, অফিসে আমি আপনার বাধ্য কর্মচারী থাকব। আপনি নিশ্চিন্তে ঘুমান। গুড নাইট। পরের দিন সকাল, নতুন সপ্তাহের দ্বিতীয় দিন। তিশা আজ ইচ্ছে করে নীলের আগে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে। সে একটা গাঢ় মেরুন রঙের ফর্মাল স্যুট পরেছে, চুলগুলো হাই পনিটেল করা। তার চোখে মুখে আজ এক অন্যরকম কাঠিন্য। সে নীলের দিকে একবারও না তাকিয়ে সোজা নিচে নেমে নিজের গাড়িতে করে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। সে নীলকে আজ একলা ফেলে এসেছে যাতে নীল বুঝতে পারে তার অবস্থানটা ঠিক কোথায়। নীল ঘুম থেকে উঠে তিশাকে না দেখে যখন নিচে নামলো, দেখলো তিশা ইতিমধ্যে চলে গেছে। জাফর চৌধুরী ডাইনিং টেবিলে বসে পেপার পড়ছিলেন। নীলকে দেখে তিনি বলেন, আরে নীল বাবা, তিশা নাকি আজ খুব ভোরেই অফিসে চলে গেছে, তোমরা যে আজ একসাথে গেলে না? না আঙ্কেল, ওনার হয়তো কোনো জরুরি মিটিং ছিল, আমি রিক্সা নিয়ে চলে যেতে পারবো, কোনো সমস্যা নেই, আপনি সাবধানে থাকবেন। নীল নাস্তা শেষ করে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। সে অফিসে পৌঁছালো ঠিক 9:30টায়। সে গিয়ে নিজের ডেস্কে বসলো। নিজের ডেস্কে বসতে পিয়ন মজিদ মিয়া এসে তার টেবিলে এক বিশাল নতুন প্রজেক্টের ফাইল রাখলো। নীল স্যার, বড় ম্যাডাম বলেছেন এই নতুন কনস্ট্রাকশন প্রজেক্টের পুরো প্ল্যানিং আর বাজেট আজ লাঞ্চের আগে ওনার কেবিনে সাবমিট করতে হবে। ঠিক আছে, তোমার ম্যাম এখন কোথায়? উনি ওনার কেবিনে। তবে স্যার, ম্যাম আজ সকাল থেকেই কেমন যেন রেগে আছেন স্যার, একটু সাবধানে কাজ করবেন। মজিদ মিয়ার কথা শুনে নীল ফাইলের দিকে তাকিয়ে মুচকি হাসলো। সে বুঝলো এটা তিশা নিজের দুর্বলতা ঢাকার নতুন অস্ত্র। সে মজিদ মিয়াকে আর কোনো প্রশ্ন না করে বলল, ঠিক আছে মজিদ মিয়া, তুমি যাও। মজিদ মিয়া চলে যাওয়ার পর নীল ফাইলের স্তূপগুলো এক একে শেষ করেছে। একের পর এক নতুন কনস্ট্রাকশন প্রজেক্টের ফাইলগুলো দেখছে। ফাইলগুলো দেখতে দেখতে নীল মনে মনে হাসি দিয়ে বলল, তোমার দুর্বলতা লুকানোর জন্য তুমি যত কিছুই করো না কেন, আমি ঠিক তোমার চোখের ভাষা বুঝতে পারি। দুপুর 12:30 তিশা তার কেবিনে বসে কম্পিউটারে কাজ করছিল, কিন্তু তার মন বারবার ঘড়ির দিকে যাচ্ছিল। সে ভাবছিল আজ সকালে নীলকে একা ফেলে আসাই এবং এত বড় কাজের চাপ দেওয়ায় নীল নিশ্চয়ই ক্ষোভে ফুঁসছে। আজ সে নীলের শান্ত ভাবটা একদম ভেঙে চূর্ণ করে দেবে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল।
নীল ভেতরে ঢুকলো, তার হাতে প্রজেক্টের ফাইল। নীলের মুখে কোনো রাগ বা ক্লান্তির চিহ্ন নেই, বরং সে বরাবরের মতোই স্বাভাবিক। ম্যাম, আপনার দেওয়া কনস্ট্রাকশন প্রজেক্টের বাজেট আর লেবার কস্টের পুরো হিসেব নিখুঁতভাবে রেডি করা হয়েছে। এই নিন ফাইল। তিশা ফাইল হাতে নিয়ে দেখা শুরু করে। ফাইলের পাতা উল্টাতে উল্টাতে কঠোর গলায় নীলকে বলল, এত তাড়াতাড়ি করেছো যখন নিশ্চয়ই অনেক ভুল আছে। মিস্টার নীল, তুমি আজকাল কাজে ফাঁকি দিচ্ছ। কালকে ছুটির দিনে ফালতু কাজে সময় নষ্ট না করে যদি এগুলো দেখতে, তবে আজ আরো ভালো আউটপুট আসতো। ম্যাম, কালকে ছুটির দিনে আমি কার পেছনে সময় নষ্ট করেছি সেটা তো আপনার চেয়ে ভালো আর কেউ জানে না। আপনার পায়ের ব্যথার জন্য। নীলের মুখে সত্য কথা শুনে তিশা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে রাগ দেখানোর ভান করে চোখ রাঙিয়ে নীলের দিকে তাকালো এবং টেবিল চাপড়ে দাঁড়িয়ে নীলকে বলল, নীল, জাস্ট শাট আপ। আমি তোমাকে কাল রাতেই ওয়ার্নিং দিয়েছিলাম, অফিসের ভেতরের ঘরের কোনো কথা আসবে না। কিন্তু আমি যা বলেছি সত্য বলেছি। আর হ্যাঁ, আমার পা মচকে ছিল কিনা সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার মতো একজন কর্মচারীর থেকে আমার চরিত্রের সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নেই। নিজের লিমিট ক্রস করবে না। তিশার এই রুদ্রমূর্তি দেখো বিন্দুমাত্র বিচলিত হলো না। সে সোজা হয়ে দাঁড়িয়ে তিশার চোখের দিকে তাকিয়ে বলল, আমি আমার লিমিটেই আছি ম্যাম। কাজের ফাইলটা চেক করে দেখুন, যদি একটাও ভুল বের করতে পারেন তবে বস হিসেবে আপনি আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন। তিশা রাগ সামলে ফাইলে চোখ বুলালো, কিন্তু তার রাগ যেন আরো বেড়ে গেল, কারণ ফাইলে একটা সুতোর মতো ফুলও নীল রাখেনি। হিসাব এবং প্ল্যানিং দুটোই অসাধারণ। তিশা নিজের পরাজয় ঢাকতে ফাইলটা ধপ করে টেবিলের উপর ছুঁড়ে রাখলো। তারপর নীলের কাজের প্রশংসা না করে তিশা বলল, ঠিক আছে, কাজ হয়েছে, এবার তুমি যেতে পারো। তিশা চলে যেতে বলার সাথে সাথে নীল যখন চলে যাচ্ছিল ঠিক তখনই তিশা আবার নীলকে ডাক দিয়ে বলল, আর শোনো, আজ রাতে আমাদের ক্লায়েন্ট মিস্টার জামানের সাথে একটা বিজনেস ডিনার আছে। বাবা আজ আমাদের দুজনকে একসাথে সেখানে উপস্থিত থাকতে বলেছেন। তুমি ঠিক সন্ধ্যা 7টায় রেডি থাকবে। শিওর ম্যাম, আমি বাসায় গিয়ে রেডি হয়ে সময় মতো ওখানে পৌঁছে যাব। কিন্তু আপনি কি অফিস থেকেই চলে যাবেন? সেটা পরে দেখা যাবে, তুমি এখন আসতে পারো। অফিস শেষ করে তিশা আজ নিজের থেকে নীলকে ডেকে তার নিজের গাড়িতে ওঠালো। নীল মুচকি এসে গাড়িতে উঠে বসে। বাসায় ফিরে তারা দুজন একসাথে রুমে চলে যায়। কিছুক্ষণ পর তারা যখন রেডি হয়ে নিচে নেমে আসলো তখন জাফর চৌধুরী তাদের দুজনকে একসাথে দেখে খুশি হয়ে বলেন, বাহ, আজ তোমাদের দেখে একদম রাজারানীর মতো লাগছে। দোয়া করি আল্লাহ সবসময় তোমাদের ভালো রাখুক। দৃশ্য পরিবর্তন। রাত 8টা। অভিজাত রেস্তোরাঁ। শহরের একটি 5 স্টার রেস্তোরাঁয় বিজনেস ডিনারের আয়োজন করা হয়েছে। তিশা একটি জমকালো কালো শাড়ি পরে এসেছে আর নীল পরেছে ব্ল্যাক ব্লেজার আর সাদা শার্ট। দুজনকে একসাথে দেখতে দারুণ লাগছিল। ক্লায়েন্ট মিস্টার জামান অত্যন্ত রসিক মানুষ। ডিনার চলাকালীন তিনি ব্যবসার পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা তুলেন। জাফর চৌধুরী আগেই ওনাকে নীল ও তিশার বিয়ের কথা জানিয়ে রেখেছিলেন। নীল সাহেব, আপনার কাজের প্রশংসা তো জাফর সাহেবের মুখে সবসময়ই শোনে, তবে আজ আপনাদের দুজনকে একসাথে দেখে বুঝলাম জাফর সাহেবের চয়েস আসলেই চমৎকার। জামান সাহেবের কথা শুনে ইরা নীলের দিকে তাকিয়ে হালকা হাসি দিল। জামান সাহেব আরও বলেন, তা বিয়ের পর নতুন জীবন কেমন কাটছে আপনাদের? তিশামা তো অফিসে বড্ড কড়া বস, বাড়িতে কেমন? মিস্টার জামানের এই প্রশ্নে তিশার গলার খাবারটা যেন আটকে গেল। সে অত্যন্ত নার্ভাস হয়ে পড়ল। সে ভয় পাচ্ছিল নীল যদি এখন মিস্টার জামানের সামনে তাদের বাড়ির অশান্তি বা ঘর জামাই থাকার সত্যের কথা বলে দেয়, তবে তার সব সম্মান শেষ। তিশা আর চোখে নীলের দিকে তাকালো। তার চোখে এখন এক প্রকার আকুতি। দয়া করে এখানে কিছু বলো না। নীল তিশা সেই চাহনি দেখল। সে তিশাকে সবার সামনে ছোট করতে চায় না। নীল মিস্টার জামানের দিকে তাকিয়ে এক অমায়িক হাসি হাসলো এবং তিশার সম্পর্কে নীল বলা শুরু করে, মিস্টার জামান, অফিসের তিশা চৌধুরী আর বাড়ির তিশার মধ্যে আকাশ পাতাল তফাৎ। অফিসে উনি যতটা কঠোর, নিজের পরিবারের প্রতি ওনার দায়িত্ববোধ এবং কেয়ারিং মানসিকতা ততটাই প্রশংসনীয়। তিশা আপনার প্রতি যে দায়িত্ববান বললেন, আর বাবাকে কি এই অসুস্থ অবস্থায় আগেই আগলে রেখে? আঙ্কেলের শরীর খারাপ হলে উনি যেভাবে আগলে রাখেন তা সত্যি দেখার মতো। আমি ওনাকে স্ত্রী হিসেবে পেয়ে নিজেকে ভাগ্যবানই মনে করি। নীলের মুখে নিজের এত সুন্দর প্রশংসা শুনে তিশা পুরোপুরি স্তব্ধ হয়ে গেল।
যে ছেলেটাকে সে সকাল বিকাল অপমান করে সেই ছেলেটা অন্য মানুষের সামনে তার সম্মান এতটা উঁচুতে তুলে ধরলো। তিশা নিজের চোখ সরিয়ে নিল। তার বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করে উঠল, কিন্তু সে কিছুতেই নিজের এই আবেগ নীলের সামনে প্রকাশ হতে দেবে না। সে মুখে এক কৃত্রিম হাসি টেনে বলল, ধন্যবাদ আঙ্কেল। নীল আসলে একটু বেশিই প্রশংসা করছে। ও নিজেও ঘর আর অফিস দুটোই খুব ভালো সামলায়। ডিনার শেষ করে তারা যখন গাড়িতে করে চৌধুরী ভিলাই ফিরছিল, গাড়ির ভেতরে পরিবেশটা ছিল সম্পূর্ণ নীরব। গাড়ি ড্রাইভ করছিল ড্রাইভার। তিশা জানালার বাইরে তাকিয়েছিল, কিন্তু তার মনের ভেতরে ঝড় থামছিল না। সে ভাবছিল, নীল কেন এমন করলো? ও তো চাইলেই মিস্টার জামানের সামনে আমার অহংকারের কথা বলে আমাকে লজ্জিত করতে পারতো। ও কেন আমার সম্মান বাঁচালো? বাড়িতে পৌঁছে তারা যখন নিজেদের রুমে ঢুকলো, দরজা বন্ধ হতে তিশা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে নীলের মুখোমুখি এসে দাঁড়ালো। তার মুখটা গম্ভীর হলো, চোখ দুটোতে এক অদ্ভুত অস্থিরতা। সে নীলকে বলে উঠল, নীল, আজ রেস্টুরেন্টে মিস্টার জামানের সামনে তুমি ওসব বানোয়াট কথা কেন বললে? আমি খুব ভালো করে জানি তুমি মনে মনে আমাকে কতটা অহংকারী ভাবো। আসলে সবার সামনে আমার এত প্রশংসা করার নাটক কেন করলে? কি প্রমাণ করতে চাও তুমি? তিশার প্রশ্নের জবাবে নীল প্রথমে কোনো কথা না বলে মুচকি হাসি দিল। সে তার ব্লেজারটি খুলে হ্যাঙ্গারে রাখতে রাখতে আবার তিশার দিকে তাকালো এবং তিশার কাছে এসে বলল, ম্যাম, ওটা কোনো নাটক ছিল না। আমি আপনাকে যতই অপছন্দ করি না কেন, আপনি আমার বিবাহিতা স্ত্রী, আর বাইরের মানুষের সামনে নিজের স্ত্রীর সম্মান রক্ষা করা প্রতিটা প্রকৃত পুরুষের দায়িত্ব। আমি আমার বাবার দেওয়া শিক্ষা ভুলিনি, আর আপনি যা ভাবছেন তা নয়। আমি কোনো প্রমাণ দিতে চাইনি। নীলের কথা শুনে তিশা কিছুটা দুর্বল হয়ে পড়ে, কিন্তু সে তার দুর্বলতা নীলের সামনে প্রকাশ করতে রাজি নয়। নিজের দুর্বলতা একদম চেপে গিয়ে তিশার গলার স্বর শক্ত করার ভান করে বলল, তোমার এই মহানুভবতা আমার সামনে দেখানোর চেষ্টা করবে না নীল। তুমি আমার সম্মান বাঁচিয়েছো, তার মানে এই নয় যে আমি তোমার উপর গলে গেছি। আমি কি সেটা বলেছি? আমার কাছে তুমি যা ছিলে তাই আছো, এই বাড়ির একজন ঘর জামাই আর আমার অফিসের জুনিয়র, ব্যাস। তিশা হনহন করে ওয়াশরুমের দিকে চলে গেল। নীল শুধু দীর্ঘশ্বাস ফেলে হাসলো। সে ঠিক বুঝতে পেরেছে তিশার মনের ভেতর কি চলছে। সে মনে মনে বলল, ম্যাডাম, আপনি মুখে যতই বিষ ঢালুন না কেন, আপনার চোখ কিন্তু আপনার মনের অস্থিরতা লুকিয়ে রাখতে পারছে না। নিজের দুর্বলতা আপনি যতই থাকুন, এই জেদের দেওয়ালে আমি একদিন আপনাকে সত্যিটা স্বীকার করিয়েই ছাড়ব। মিস্টার জামানের সাথে সে বিজনেস ডিনারের পর থেকে তিশার মনের ভেতর একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। সে মনে মনে এটা স্বীকার করতে বাধ্য হয়েছে যে নীল 8-10টা সাধারণ সুযোগ সন্ধানী ছেলের মতো নয়। নীল যদি চাইতো তবে সবার সামনে তাকে অপমান করতে পারত, কিন্তু সে তিশার সম্মানকে নিজের সম্মান ভেবে আগলে রেখেছে। তাই তিশা মনে মনে সিদ্ধান্ত নিয়ে বলল, আমি নীলকে আর কখনো কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে বড় কোনো বিপদে বা ফাঁদে ফেলার চেষ্টা করব না। কিন্তু তাই বলে তিশা চৌধুরী এত সহজে নিজের অহংকারের রাজমুকুট মাথা থেকে নামিয়ে দেবে? কখনোই না। সে তার রাগ আর বসের ইমেজ ধরে রাখতে নীলকে বিভিন্ন অজুহাতে শাসন করা এবং কড়া হুকুমের উপর রাখার সিদ্ধান্ত নিল। পরের দিন সকালে নীল যখন ডাইনিং টেবিলে এসে বসলো, দেখলো তিশা ইতিমধ্যে চায়ের কাপ হাতে বসে আছে। আজ তার চোখমুখ কোনো মারমুখী ভাব নেই, তবে এক চরম কৃতিত্ববাদী ভাব স্পষ্ট। তিশা চায়ের কাপটা টেবিলে একটু শব্দ করে নামিয়ে রেখে নীলকে বলল, নীল, তোমার ঘড়িতে এখন কয়টা বাজে? 7:45। 8টার মধ্যে আমাদের গাড়ি স্টার্ট দেওয়ার কথা। তোমার এখনো নাস্তা খাওয়া শেষ হলো না? ঘর জামাই হয়েছে বলে কি নবাবী চাল চলছো নাকি? ম্যাম, এখনও 8টা বাজতে 15 মিনিট বাকি, আর আমার খাওয়া প্রায় শেষ। আপনি এত হাইপার হচ্ছেন কেন? আমি হাইপার হচ্ছি না, আমি তোমাকে ডিসিপ্লিন শেখাচ্ছি। এই বাড়িতে থাকতে হলে আমার নিয়ম মেনে চলতে হবে। নাস্তা শেষ করে 2 মিনিটের মধ্যে গাড়িতে আসবে। 1 সেকেন্ড দেরি হলে আমি গাড়ি নিয়ে চলে যাব। নীল কিছু না বলে দ্রুত নাস্তা শেষ করে গাড়িতে গিয়ে বসলো। গাড়িতে ওঠার পরও তিশার শাসনের পালা শেষ হলো না। সে ফাইল দেখতে দেখতে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, কামাল মিয়া, গাড়ি একটু জোরে চালাও, আজ একটু তাড়াতাড়ি অফিসে পৌঁছাতে হবে। ঠিক আছে ম্যাডাম। আর শোনো নীল, আজ অফিসে আইটি ডিপার্টমেন্টের একটা প্রেজেন্টেশন আছে। তুমি সেখানে শুধু দর্শক হিসেবে থাকবে না, প্রতিটা স্লাইডের খুঁটাখুঁটি নোট নেবে এবং মিটিং শেষে আধা ঘন্টার মধ্যে সেই নোটস আমার টেবিলে চাই। কোনো এক্সকিউজ আমি শুনবো না। শিওর ম্যাম,
বসের অর্ডার অক্ষরে অক্ষরে পালন করা হবে। অফিসে পৌঁছানোর পর থেকেই তিশা যেন এক কড়া বসের রূপ নিল। সে সারাদিন নীলকে তটস্থ রাখার জন্য ছোটখাটো বিষয়ে শাসন করতে লাগলো। দুপুরবেলা নীল যখন নিজের ডেস্কে বসে এক কাপ কফি খাচ্ছিল, তিশা নিজের কেবিন থেকে বেরিয়ে এসে সবার সামনে নীলের টেবিলের সামনে দাঁড়ালো। ও হাত দুটো বুকের উপর ভাঁজ করা, মুখে চরম গাম্ভীর্য। নীলের দিকে তাকিয়ে সে বলল, মিস্টার নীল, এটা অফিস, কোনো আড্ডাবাজি করার জায়গা নয়। এখনো লাঞ্চের সময় হয়নি আর আপনি কফি কাপ হাতে নিয়ে রিল্যাক্স করছেন। আপনার ডেস্কের বামের ফাইলগুলো এখনো গোছানো হয়নি কেন? নীল চারপাশের সহকর্মীদের আর চোখে তাকানো দেখে একটু অস্বস্তিতে বলল, তবে নিজের শান্তভাব বজায় রেখে তিশাকে বলল, ম্যাম। ফাইলগুলো অলরেডি প্রসেস করা শেষ, জাস্ট ক্যাটাগরি অনুযায়ী সাজিয়ে রাখছি। আর কফিটা আমি কাজ করতে করতেই খাচ্ছিলাম। কাজ করতে করতে কফি খাওয়া আমাদের অফিসে কোনো ডেকোরামের বাইরে। নেক্সট টাইম যেন আমি কোনো স্টাফের টেবিলে কাজের সময় কফির কাপ না দেখি। ফাইলগুলো এক্ষুনি গুছিয়ে আমার কেবিনে নিয়ে এসো। তিশা হনহন করে নিজের কেবিনে ঢুকে গেল। অফিসের অন্য কর্মচারীরা নীলের দিকে সহানুভূতির চোখে তাকালো। মজিদ মিয়া ফিস ফিস করে নীলকে বলল, নীল স্যার, বড় ম্যাডামের আজ কি হয়েছে বলুন তো? সামান্য কফি খাওয়ার জন্য সবার সামনে এইভাবে শাসালো। নীল একটু হাসলো। সে খুব ভালো করে বোঝে তিশা আসলে সবার সামনে এটা প্রমাণ করতে চাইছে যে নীলের ওপর তার পূর্ণ নিয়ন্ত্রণ আছে। তিশা তাকে বিপদে ফেলছে না, কিন্তু কথায় কথায় শাসিয়ে নিজের দুর্বলতা ঢাকার আপ্রাণ চেষ্টা করছে। বিকেলবেলা নীল ফাইল নিয়ে তিশার কেবিনে গেল। রুমে আর কেউ ছিল না। নীল ফাইলটা টেবিল ওপর রেখে তিশার একদম মুখোমুখি দাঁড়ালো। ম্যাম, আপনার কি মনে হয় না আজ অফিসের সবার সামনে আপনি আমাকে একটু বেশিই শাসালেন? সামান্য কফি খাওয়ার জন্য ওভাবে কথা না বললেও চলতো। আমি এই কোম্পানির সিইও নীল। কাকে কখন কিভাবে শাসন করতে হবে সেটা আমাকে শেখাতে এসো না। তুমি আমার বর হতে পারো ঘরে, কিন্তু অফিসে তুমি আমার কর্মচারী। আর আমি চাই না কেউ ভাবুক যে তুমি স্পেশাল কোনো প্রিভিলেজ পাচ্ছ। তোমাকে শাসনে রাখা আমার দায়িত্ব। তিশার কথা শুনে নীল টেবিলের ওপর 2 হাত রেখে একটু ঝুঁকে এলো। তিশার চোখের দিকে তাকিয়ে নীল খুব নিচু স্বরে তিশাকে বলল, ও, তার মানে আপনি স্বীকার করছেন যে ঘরে আমি আপনার বর আর স্পেশাল প্রিভিলেজ। ম্যাম, আপনি আমাকে বিপদে ফেলার চেষ্টা আর করছেন না। এটাই তো আমার জন্য সবচেয়ে বড় প্রিভিলেজ। সব কিছু একটু বেশি বোঝো তুমি। আপনি মুখে যতই রাগ দেখান না কেন, এই শাসনের আড়ালে আপনার এক অদ্ভুত অধিকার বোধ লুকিয়ে আছে, যা আমি খুব ভালো করেই টের পাচ্ছি। তিশা নীলের এত কাছের উপস্থিতি, তার ধারালো কথায় তিশার বুকটা ধক করে উঠল। সে আমতা আমতা করে নিজের ফাইল দিয়ে মুখ আড়াল করার চেষ্টা করলো এবং তার দিকে তাকিয়ে তিশা আমতা আমতা করতে করতে নীলকে বলল, তুমি বড্ড বেশি কথা বলো নীল। নিজের সীমানায় থাকো, যাও এখান থেকে। রাতে বাড়িতে ফেরার পর তিশার এই শাসনের ধারা অব্যাহত রইল। ডিনার টেবিলে জাফর যদিও উপস্থিত ছিলেন। নীল যখন নিজের প্লেটে একটু বেশি করে মাংসের ঝোল নিতে গেল, তিশা সাথে সাথে ওর হাত থেকে চামচটা কেড়ে নিল এবং কড়া গলায় বলল, নীল, একদম নয়। রাতে এত রিচ খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তুমি শুধু ডাল আর সবজি নিয়ে ভাত খাবে। আর বাবা, তুমিও ওকে বেশি মাথায় তোলো না। এই বয়সেই যদি ও নিজের ওজনের খেয়াল না রাখে তবে পরে অসুস্থ হয়ে পড়বে। আরে মা তিশা, নীল তো ইয়াং ছেলে, ও একটু আধটু খেতেই পারে। তুই তো দেখছি একদম কড়া হেড মিস্ট্রেস হয়ে উঠছিস। বাবা, আমি ওর ভালোর জন্যই বলছি। এই বাড়িতে আমার কথাই শেষ কথা। নীল, তুমি সবজি দিয়ে খাও। ঠিক আছে আঙ্কেল। সিনিয়র বউ যখন এত ভালোবেসে থরি এত কড়া শাসনে রাখছে, তখন ওনার কথা অমান্য করার সাহস আমার নেই। আমি সবজি দিয়েই খাচ্ছি। নীলের মুখের ভালোবেসে শব্দটা শুনে তিশার গালে যেন হালকা লালের আভা ছড়িয়ে পড়ল। সে তাড়াতাড়ি নিজের প্লেটের দিকে চোখ নামিয়ে নিল। খাবার শেষ করে নীল যখন রুমে গেল, সে বিছানা ঠিক করতে করতে দেখলো তিশা আলমারি থেকে তার কালকে পরার জন্য শার্ট প্যান্ট বের করে বিছানায় ছুঁড়ে মারল এবং কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, কালকে এই পোশাকটা পরে অফিসে যাবে। আর শোনো, কাল সকাল 7টার মধ্যে আমার ব্ল্যাক কফি যেন আমার টেবিলে রেডি থাকে। মমতাজ খালা নয়, তুমি নিজে বানিয়ে আনবে। আর কিছু? আর রাতে ঘুমানোর আগে ব্যালকনির দরজাটা ঠিকমতো লক করবে। কোনো কাজে যেন গাফিলতি না দেখি। নীল বিছানা ছেড়ে উঠে তিশার একদম কাছাকাছি এসে দাঁড়ালো। তিশা 2 পা পিছিয়ে যেতে চাইল, কিন্তু নীল ওর হাতটা আলতো করে ধরে ফেলো এবং খুব রোমান্টিক ভাব নিয়ে বলল,
ম্যাম, সারাদিন অফিসে বসের মতো হুকুম করলেন, বাড়িতে এসেও জামাই বলে শাসালেন, খাবারের টেবিলে চামচ কেড়ে নিলেন, আর এখন কালকের পোশাকও ঠিক করে দিচ্ছেন। এই যে প্রতিটা মুহূর্তে আমাকে নিয়ে আপনার এত চিন্তা, এত শাসন, এটাকে কি বলে ম্যাম? রাগ নাকি অন্য কিছু? তিশা হাতটা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু নীলের চোখে তীব্র চাহনি নিজের সব অহংকার হারিয়ে ফেলার ভয়ে গলাস্বর কাঁপিয়ে উঠল এবং নিচু গলায় নীলকে বলল, এটা এটা আমার শাসন নীল, কারণ আমি তোমাকে পারফেক্ট দেখতে চাই, এর বাইরে আর কিচ্ছু না। হাত ছাড়ো আমার। কিছুক্ষণ পর নীল আলতো করে তিশার হাতটি ছেড়ে দিয়ে ওর দিকে তাকিয়ে মৃদু হাসলো। তারপর সে তার শোয়ার জন্য সোফার দিকে এগিয়ে যেতে যেতে বলল, ঠিক আছে ম্যাম, আপনার এই মিষ্টি শাসন আমি মাথা পেতে নিলাম। কাল সকাল 7টায় ব্ল্যাক কফি আপনার টেবিলে পৌঁছে যাবে। শুভরাত্রি আমার করা সিও বউ। নীল সোফায় শুয়ে লাইট অফ করে দিল। তিশা বিছানায় শুয়ে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। সে নীলকে শাসাতে চেয়েছিল ঠিকই, কিন্তু দিন শেষে নীল তার প্রতিটা শাসনকেই এক অদ্ভুত ভালোবাসায় রূপান্তর করে দিচ্ছে। তিশা নিজের অজান্তে মুচকি হাসলো, কিন্তু পরক্ষণে বালিশে মুখ গুজে ভাবল, না তিশা, দুর্বল হওয়া যাবে না। ও আমার জুনিয়র, ওকে এইভাবেই শাসনে রাখতে হবে। দিনগুলো আপন গতিতে বয়ে চলছিল। চৌধুরী ভিলায় তিশা সেই কড়া শাসন আর নিয়মের বেড়াজাল প্রতিদিনের মতোই জারি ছিল। নীলকে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত তিশার হাজারটা হুকুম মেনে চলতে হতো, কিন্তু তিশা নিজেও জানতো না এই শাসনের আড়ালে যে কতটা গভীরভাবে নীলের ওপর নির্ভরশীল হয়ে পড়ছিল। তিশা মুখে যতই কঠোরতা দেখাক না কেন, তার মনের ভেতরের অহংকারের শক্ত বরফটা নীলের অমায়িক ধৈর্য আর ভালোবাসার তাপে ধীরে ধীরে গলতে শুরু করেছিল। একদিন তিশা তার ড্রেসিং টেবিলের সামনে বসে মাথা আঁচড়াচ্ছিল। তখনই সে আয়নায় তার প্রতিচ্ছবি দেখে মনে মনে ভাবল, কেন নীলের প্রতি আমি এত দুর্বল হয়ে যাচ্ছি? একদিন রাতে আচমকা এক ঝড়ো হাওয়া আর প্রলয়ঙ্কারী বজ্রপাতের শব্দে পুরো ঢাকা শহর কেঁপে উঠল। সেই সাথে চৌধুরী ভিলার বিদ্যুৎ চলে গেল, চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। তিশা ছোটবেলা থেকে বজ্রপাত আর অন্ধকারকে প্রচণ্ড ভয় পায়। খাটের উপর বসে সে ভয়ে কাঁপতে লাগলো এবং নিজের অজান্তেই চিৎকার করে উঠল, নীল, তুমি কোথায়? নীল, প্লিজ এদিকে এসো, আমার খুব ভয় করছে। সোফায় শুয়ে থাকা নীল তিশার ভর্ত কণ্ঠ শুনে এক মুহূর্ত দেরি করল না। সে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দ্রুত খাটের পাশে এসে বসলো। সে দেখলো তিশা ভয়ে দুহাত দিয়ে কান চেপে ধরে কাঁপছে। নীল আর কোনো নিয়ম বা সীমার কথা ভাবলো না। সে আলতো করে তিশার কাঁধে হাত রাখলো। তিশা যেন এক পরম আশ্রয় খুঁজে পেল। সে মুহূর্তের মধ্যেই নীলকে শক্ত করে জড়িয়ে ধরলো এবং তার বুকের মধ্যে মুখ লুকালো। শান্ত হন ম্যাম। না ম্যাম নয়, শান্ত হও তিশা, আমি এখানেই আছি, তোমার কিচ্ছু হবে না, জাস্ট রিল্যাক্স। তিশা ভয়ে নীলের বুক পকেটটা খামচে ধরে। কিছুক্ষণ পর সে নিজে থেকেই চোখ বন্ধ করে কান্না ভেজা গলায় বলতে শুরু করে, প্লিজ নীল, আমাকে ছেড়ে যেও না, আমি আর পারছি না। আমি মুখে যতই রাগ দেখাই না কেন, আমি আসলে খুব একা। আমার এই অহংকার, এই জেদ সব আসলে একটা মুখোশ। আমি তোমাকে হারাতে চাই না নীল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ঘুটঘুটে অন্ধকারে তিশার এই আশঙ্কিক ভালোবাসার স্বীকারোক্তি নীলের বুকের এক মধুর আলোড়ন সৃষ্টি করলো। এতদিনের অবহেলা, অপমান আর কড়া শাসনের ক্লান্তি যেন এই একটি বাক্যে মুছে গেল। নীল তিশার মুখটা আলতো করে নিজের হাতের মুঠোয় নিল। ফোনে আপচে আলোয় সে দেখলো তিশার চোখে তখন কোনো বসের অহংকার নেই, আছে শুধু একজন প্রেমিকা স্ত্রীর আকুলতা। আমি তো প্রথম দিন থেকেই তোমার এই ভালোবাসার খাঁচায় আটকে আছি সিনিয়র বউ। আমি জানতাম তোমার এই রাগ আর শাসনের আড়ালে একটা নিষ্পাপ মন আছে। তোমার এই স্বামী তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না। সেই কালবৈশাখী রাতের অন্ধকারের মাঝে তিশা আর নীলের মনে সব দূরত্ব চিরতরে খুঁজে গেল। তিশা বুঝতে পারল জীবনের আসল সুখ কোনো পদবি বা ইগোতে নেই, বরং ভালোবাসার মানুষের বুকে মাথা রাখার মাঝেই লুকিয়ে আছে। নীলের বুকে মাথা রেখে তিশা মনে মনে বলল, তোমার ভালোবাসার কাছে আমার সব অহংকার জেদ হেরে গিয়েছে নীল। দৃশ্য পরিবর্তন। সকালে যখন জাফর চৌধুরী ডাইনিং টেবিলে এলেন, তিনি এক অদ্ভুতপূর্ব দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন। তিশা নিজেই রান্নাঘরে গিয়ে নীলের পছন্দ মতো নাস্তা তৈরি করে এনেছে এবং খুব যত্ন করে নীলের প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। দুজনের চোখে মুখে এক স্বর্গীয় সুখের আভাস। জাফর চৌধুরী ওদের দিকে তাকিয়ে হা হা করে হেসে উঠলেন। কি ব্যাপারে তিশা, আর সূর্য কোন দিকে উঠেছে? আমাদের পড়া সিও ম্যাডাম আজ জামাইয়ের এত সেবা করছে যে বড়।
বাবা, তুমি সব সময় আমাকে খেপাবে না তো? আমি তো শুধু শুধু নীলের খেয়াল রাখছিলাম। বাবা, আপনার মেয়ের করা শাসন এখন ভালোবাসার শাসনে বদলে গেছে। ও এখন আর বস নয়, আমার সত্যিকারের বউ হতে রাজি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি তো এটাই চেয়েছিলাম। তোদের দুজনকে একসাথে হাসি খুশি দেখাটাই আমার জীবনের শেষ ইচ্ছা ছিল। নীল, তোমার মুখে কোনো কিছু যেন আটকায় না। আর বাবা, তুমিও না পারো। আচ্ছা, একটি কথা, তোদের বিয়েটা তো খুব তাড়াহুড়ো করে ঘরোয়াভাবে হয়েছিল। আমি চাই না আমার একমাত্র মেয়ের বিয়ে এভাবে লুকিয়ে থাকুক। এবার আমি ধুমধাম করে সমাজকে জানিয়ে তোমাদের নতুন করে বিয়ে দিব। বাবা, এবার কিন্তু আর কোনো শর্ত থাকবে না। আর আমি এবার ঘর জামাই হিসেবে নয়, আপনার জামাইবাবু হয়ে রাজকীয়ভাবে তিশাকে নিতে আসব। ও তাই নাকি? বিয়েটা কিন্তু আমার বাড়িতেই হবে, আর তুমি এখানেই থাকবে। তবে হ্যাঁ, এবার আর ঘর জামাইয়ের শর্তে নয়, আমার মনের রাজা হয়ে থাকবে। এরপরই শুরু হলো নীল এবং তিশার বিয়ের আয়োজন। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। আজ ঢাকা শহরের সবচেয়ে নামী কনভেনশন সেন্টারে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র কন্যা তিশা চৌধুরী এবং কোম্পানির রত্ন নীল চৌধুরীর রাজকীয় বিয়ের আয়োজন করা হয়েছে। আলো ঝলমলে পুরো সেন্টারের দেশের নামিদামি ব্যবসায়ী ক্লায়েন্ট এবং তিশার বন্ধু বান্ধবরা উপস্থিত হয়েছেন। তিশার বান্ধবী রিয়া, সামিয়া এবং নিহাও এসেছে। রিয়াজ নীলকে বরের সাজে দেখে পুরো হাঁ করে তাকিয়ে রইল। সে তিশার দিকে এগিয়ে গিয়ে বলল, ও মাই গড তিশা, তুই এত বড় একটা সত্য আমাদের কাছে লুকিয়েছিস। নীল তোর দুঃসম্পর্কের ভাগ্নে নয়, ও তোর বর ছিল, আর তুই ওনাকে এত লুকিয়ে রাখতিস। ওফ, আমি তো ওনার প্রেমে পড়ে গিয়েছিলাম রে। তিশা আজই প্রথম নীলের হাতটা শক্ত করে জড়িয়ে ধরল এবং রিয়ার দিকে তাকিয়ে বিজয়ীর হাসি হেসে সবাইকে উদ্দেশ্য করে রিয়ার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রিয়া, ও আমার বর। তখন কিছু পরিস্থিতির কারণে বলতে পারিনি, তবে এখন তোকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, এই হ্যান্ডসাম ছেলেটার উপর শুধু আর শুধুই তিশা চৌধুরীর অধিকার। তাই ওনার দিকে আর নজর দিবি না, বুঝলি? তিশার মুখে এই অধিকারবোধ দেখে নীল এবং সেখানে উপস্থিত সবাই হেসে উঠলেন। কিছুক্ষণ পর কাজী সাহেব এসে বিয়ের অনুষ্ঠান উপস্থিত হন। কাজী সাহেব আবার নতুন করে কাবিননামা এনে নীলের দিকে এগিয়ে দিলেন। এবার কোনো জোর জবরদস্তি বা মনে ক্ষোভ ছিল না। নীল অত্যন্ত আনন্দের সাথে তিশার চোখের দিকে তাকিয়ে জোরে বলল, আলহামদুলিল্লাহ, কবুল। তার জীবনের সবচেয়ে বড় সত্যটি স্বীকার করে মুখে এক স্বর্গীয় হাসি নিয়ে সই করতে করতে বলল, আলহামদুলিল্লাহ, কবুল। পুরো হলরুমে করতালিতে মুখরিত হয়ে উঠল। জাফর চৌধুরী এবং নীলের বাবা আশরাফ সাহেব ও মা রাবিয়া বেগম দুজনে মাথায় হাত দিয়ে দোয়া করলেন। বিয়ের সব অনুষ্ঠান শেষ করে তারা যখন নিজেদের ঘরে ফিরল, ঘরটি আজ আরো সুন্দর করে লাল গোলাপ আর মোমবাতি দিয়ে সাজানো হয়েছে। তিশা খাটের উপর বেনারসি শাড়ি পরে বসে আছে, তবে তার মনে কোনো রাগ নেই, আছে এক বুক ভালোবাসা আর লজ্জা। নীল দরজা লক করে খাটের দিকে এগিয়ে এলো। নীলকে এগিয়ে আসতে দেখে তিশা মনে মনে লজ্জা পেয়ে বলল, সত্যি নীল তোমার মতো মানুষ হয় না, যে কিনা তার ভালোবাসা দিয়ে তিশা চৌধুরীর মতো রাগী সিনিয়র বউকে হাতের মুঠোয় নিয়ে নিতে পারে। সে তিশার মুখোমুখি বসে ওর ঘোমটাটা আলতো করে সরিয়ে দিল। তিশা লজ্জায় চোখ নামিয়ে নিল। নীল তিশার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল এবং তিশার চিবুক আলতো করে উঁচিয়ে ধরে বলল, কি ব্যাপার ম্যাম, আজ কোনো অ্যাসাইনমেন্ট নেই আমার জন্য? কাল সকালে কটার সময় অফিসে যেতে হবে সেই রুটিনটা তো দিলে না। আজ থেকে অফিসের বস তিশা চৌধুরী ছুটি নিয়েছে নীল, এখন তোমার সামনে শুধু তোমার বউ দাঁড়িয়ে আছে। আর হ্যাঁ, একটা হুকুম কিন্তু আজীবন বহাল থাকবে। কি হুকুম শুনি? তোমাকে আজীবন এই তিশা চৌধুরীর কড়া শাসনে আর ভালোবাসার বন্ধনে বন্দী হয়ে থাকতে হবে। এই চৌধুরী ভিলার রাজপ্রাসাদে তুমি আমার মনের রাজা হয়ে থাকবে। কোনো দিন আমাকে ছেড়ে যাবে না তো নীল? নীল তিশাকে নিজের বুকের মাঝে আরো শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। একটু পর নিজের কাঁধে তিশা মাথা আলতো করে এনে রেখে বলল, কখনো না আমার সিনিয়র বউ, তোমার এই মিষ্টি শাসন আর ভালোবাসার হাত ধরে আমি জীবনের শেষ দিন পর্যন্ত চলতে রাজি। আমাদের এই খুনসুটি আর ভালোবাসার গল্পটা চিরকাল এভাবেই চলুক। জানালার বাইরে তখন চাঁদটা মেঘের আড়াল থেকে হেসে উঠল। ঘরের ভেতর মোমবাতির আলোয় তিশা নীলের ছায়া দুটি এক হয়ে মিশে গেল।
এক সময়ের রাগী অহংকারী অফিসের ম্যাডাম আজ সত্যি সত্যি নীলের ভালোবাসার চাদরে জড়িয়ে তার জীবনের সবচেয়ে প্রিয় এবং মিষ্টি স্নেহর বউ হয়ে উঠল। তাদের জীবনের নতুন এক সুন্দর অধ্যায়ের সূচনা হলো।